রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময়ই ভালোর দলে। আমি রায়হান পারভেজ, যশোর থেকে। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার নিজের নয়, ঘটনাটি 1980 সালের দিকের। এই ঘটনাটি ঘটে আমার ছোট দাদার সাথে, অর্থাৎ দাদার ছোট ভাইয়ের সাথে। ওই সময় দাদারা সবাই মিলে বিলে মাছ ধরত। প্রতিদিন রাতে তারা মাছ ধরতে যেত। সেখানে একটা কুঁড়ে ঘর ছিল, কিন্তু কেউ রাতে সেখানে থাকতো না। একদিন রাতে ছোট দাদা বাড়িতে ঝগড়া করে মাছ ধরতে যায়। ওই রাতে সবাই মাছ ধরে বাড়ি আসলেও দাদা রাগ করে আর আসে না। সে বিলের ওই কুঁড়ে ঘরে থাকার সিদ্ধান্ত নেয়। ঘটনাটি ঘটে ওই রাতেই। মধ্যরাতে হঠাৎ এক শব্দে দাদার ঘুম ভাঙে। সে দেখে অনেক বড় বড় মাছ বারবার লাফিয়ে ওই কুঁড়ে ঘরের সামনে পড়ছে। জ্যোৎস্না রাত, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছু সময় পর ঘটনাটি থেমে যায় এবং এরপরে ঘটে মূল ঘটনা। দাদা তখন দেখতে পেল বিলের পাশে অনেকগুলো গরু ক্ষেত খাচ্ছিল। দাদা ভাবলো, এত রাতে গরুগুলো কোত্থেকে আসবে। দাদা এগিয়ে গেল গরুগুলি তাড়ানোর জন্য। এরপর দাদা যা দেখলো তা দেখার জন্য দাদা প্রস্তুত ছিল না। দাদা দেখলো গরুগুলোর কোনো মাথা নেই। সে ভয় পেয়ে দৌড়ে কুঁড়ে ঘরে চলে আসে। এবার দাদা দেখলো বিভিন্ন রকমের প্রাণী, ঘোড়া, কুকুর, বিড়াল, বন্য শুয়োর তাদের স্ব ভাষায় ডাকতে ডাকতে পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তাদের কোনো মাথা নেই। এগুলো দেখে দাদা প্রচন্ড ভয় পায় এবং বাড়ির দিকে ছুটতে থাকে। বাড়ি ছিল প্রায় 2 কিলোমিটার দূরে। দৌড়াতে দৌড়াতে দাদা বাড়িতে আসে এবং উঠানের মাঝে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দাদা বাড়ির সবাইকে ঘটনাটি বলে। ভয় পাবার কারণে দাদার শরীরে প্রচন্ড জ্বর আসে এবং দিন দিন তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে। অনেক ডাক্তার দেখানোর পরও দাদা আর ভালো হয় না। ঘটনার 1 সপ্তাহ পর দাদা মারা যায়। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ভয়ানক ঘটনা রয়েছে, পরে আবার সময় পেলে পাঠাবো। রায়হান, আপনার ঘটনার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আশা করছি যে খুব দ্রুতই আপনি আপনার জীবনের বাকি যে সমস্ত ঘটনাগুলো জানা এবং আপনি যেগুলো অভিজ্ঞতা অর্জন করেছেন সে সমস্ত ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যাই হোক, আমি চলে যাচ্ছি কিছু SMS এ এবং আমি দেখতে পাচ্ছি যে নিক্সন মধু আমাদের SMS করেছেন গোপালগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে নুরুল ইসলাম SMS করেছেন আমাদেরকে রাজীব এবং অর্থ আমাদের SMS করেছেন টঙ্গী থেকে। বেলায়েত আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। রাজু আহমেদ আমাদের SMS করেছেন বরিশাল থেকে। আমাদেরকে নওমি SMS করেছেন উত্তরা থেকে এবং এটা তার প্রথম SMS লিখেছেন। আমাদেরকে অর্ঘ্য SMS করেছেন এবং তিনি বলছেন যে ফাটাফাটি লেগেছে তার কাছে ফার্স্ট স্টোরিটা। শোভন আমাদেরকে লিখেছেন যে ভালো লাগছে। সাদিয়া আমাদের কাছে SMS করেছেন এবং লিখেছেন যে আমার কাছে আচ্ছা, কালকে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, তারপর তিনি ভূত এফএম শুনছেন। আপনার পরীক্ষার যদি কোনো সমস্যা হয় সেই জন্য কিন্তু আমরা মোটেই দায়ী না। এখন সবচাইতে বেশি জরুরি পড়াশোনা করে এবং পড়াশোনার অনেক রাত হয়ে গেছে, সো এখন মনে হয় রেস্ট নেওয়াটাই বেটার। আপনি পরে হয়তো আবার নেক্সট এপিসোডে আমাদের সাথে জয়েন করতে পারেন। শামীম লিখেছেন আমাদেরকে SMS করেছেন পারভেজ হাসান SMS করেছেন আমাদেরকে তোফাজ্জল SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তোফাজ্জল বনানী থেকে। ইথিকা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে I have to sleep so that I could study for my exam in the morning, but এখন তিনি ভূত এফএমের সাথে রয়েছেন। ফাহিম আমাদের SMS করেছেন, SMS করে লিখেছেন যে ফিলিং ভয়। ফিরোজ আমাদের SMS করেছেন খুলনা থেকে। SMS করেছেন আমাদেরকে ঋতুরাজ আদাবর থেকে এবং ভূত এফএম তার অনেক পছন্দের প্রোগ্রাম, সেটা তিনি লিখেছেন। SK নামটা পড়তে পারলাম না। জামাল আমাদের SMS করেছেন রামগঞ্জ থেকে। আমাদের SMS করেছেন সিয়াম, SMS করেছেন তানিয়া, খুব ভালো লাগছে। প্রিন্স, হ্যালো রাসেল ভাই, ইমেল আচ্ছা আরেকবার ইমেল অ্যাড্রেসটি বলতে বলেছেন, bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। নিলয় আমাদের SMS করেছেন পলাশ। এমডি সোহেল SMS করেছেন রিফাত। আমাদেরকে অ্যাঞ্জেল ওল্ড ঢাকা থেকে আমাদের সজীব SMS করেছেন তাসিন SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, একটু আগেও বলেছি, এবং সেখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আজকে যতজন আসার কথা ছিল তার মধ্যে একজন আসতে পারেননি পারিবারিক কোনো একটা কারণে।
এবং আমি দেশে দেখি কতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিদিন আমি এক অজুহাত দিচ্ছি, বাট আমি খুবই সরি, আমার আসলে কিছু করার নেই এখানে। অলরাইট, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং শুরুতেই জেনে নেব তার নাম এবং পরিচয়। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সাদিয়া বলছি মিরপুর থেকে। ওকে সাদিয়া, আপনার জীবনে যে প্রথম ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি কোথায় ঘটেছিল? আমার প্রথম ঘটনাটি ঘটেছিল পুরান ঢাকা থাকতে, তখন আমার বয়স 3 থেকে 4 বছর। ওকে, আমরা ঘটনায় চলে যাই। শুরু করব? জি। আচ্ছা, আমার বয়স যখন 3 থেকে 4 বছর তখন আমরা পুরান ঢাকা থাকি। পুরান ঢাকা আমাদের বাসা ছিল। আমার বয়স যখন 4.5 বছর তখন আমরা মিরপুরে মুভ করি। আমার প্রথম ঘটনাটা যখন ঘটছে তখন আমি রাতের বেলা একদিন আমার মানে খাটে শুয়ে আছি। তো প্রতি রাতেই আমার মা আমাকে ফিডার বানিয়ে দিত, আর আমি সেই ফিডারটা হাতে নিয়ে মানে শুয়ে পড়তাম। আমি সেই ফিডারটা মানে ফিডার খেতাম, আর আমি দেখতাম, আমি লক্ষ্য করতাম যে পাশের বাড়ির ছাদ থেকে আমাকে কেউ একজন ডাকছে বলে আমার মনে হতো। আমি ফিল করতাম আমাকে কেউ একজন ডাকছে, একটা অদ্ভুত সুরে, একটা অদ্ভুত শান্ত অথচ কর্কশ গলায় আমাকে কেউ একজন ডাকছে, এদিকে আয়, এদিকে আয় টাইপের কোন একটা সাউন্ড আমি শুনতাম। যেহেতু আমি ছোট ছিলাম, আমার বয়স প্রায় 3 থেকে 4 বছরের, আমি স্পষ্ট মনে করতে পারি সেই ঘটনাটা। এই এতগুলো বছরে আমার কাছে সেই কণ্ঠস্বরটা এখনো ফেড হয়ে যায়নি। আমি এখনো রিকল করতে পারি সেই ব্যাপারটা। আমার কাছে মনে হতো কেউ আমাকে ডাকছে প্রতিনিয়ত, প্রতি রাতে। আর আমি সাউন্ডটা শুনতে শুনতে আমার অভ্যাসটা এমন হয়ে গিয়েছিল যে আমি রাতের বেলা সেই ডাকটা না শুনলে আমার ঘুম আসতো না। আমি প্রতি রাতে, আমি এতটাই ছোট, আমি ফিডার হাতে নিয়ে, আমি ফিডার মানে রাতের বেলা যখন সবাই লাইট অফ করে দিত, বাবা মা শুয়ে পড়তো, আমিও ঠিক সেই মুহূর্তে আমি অপেক্ষা করতাম কখন আমাকে ডাকবে। আমার এতটা মোহাচ্ছন্ন, এতটা মায়াবী একটা সুরে আমাকে ডাকতো প্রতিটা মুহূর্তে। আমি মানে শীতল হয়ে যেতাম সেই ডাকটা শুনতে শুনতে। প্রতি রাতেই আমাকে এরকম করে ডাকতো, কখনো এক সুরে, কখনো অন্য সুরে, কোনো এক একটা মেকি নাকি নাকি কণ্ঠে আমাকে ডাকতো। তো যেদিন আমি মিরপুরে চলে আসবো, মানে পরদিন সকালে, সেদিন রাতে আমার কাছে মনে হলো ডাকটা একজন না, আমাকে ডাকটা দুজন ডাকছে। সেদিন রাতের বেলা আমি অ্যাজ ইউজুয়াল আমাকে হাতে ফিডার, আমি সেই ফিডার নিয়ে আমি তাকিয়ে আছি জানালার দিকে যে আমাকে কেউ ডাকছে। আমি ফিল করতে পারছি, আমি স্পষ্ট আমি শুনতে পাচ্ছি একজন, দুটো মানে আমি জানি না তারা কি, বাট দুটা ভয়েস থেকে আমাকে ডেকেই যাচ্ছে যে এখানে আয়, এখানে আয় টাইপের কোন একটা সাউন্ড। ইভেন কি আমাকে এমন একটা হুমকি মানে আমি সম্মুখীন হয়েছিলাম যে আজ রাতে তুই যদি আমাদের এখানে না আসিস, কিংবা তুই যদি আজকে আমাদের এখান থেকে তুই চলে যাস, আমি জীবনেও কোনো দিন তোকে ছাড়বো না, তোর পিছু আমি কোনো দিন ছাড়বো না। আমি এতটা পরিমাণে ঠিক এই মুহূর্তেও আমি এখনো সেই কথাগুলো আমার কানে, আমি স্পষ্টভাবে সেগুলো রিকল করতে পারছি। এখন এখানে বসেও আমি সেটা মনে করতে পারছি যে আমাকে কিভাবে বলা হয়েছিল যে তুই যদি এখান থেকে চলে যাস, আমি জীবনেও কোনো দিন তোর পিছু ছাড়বো না। তো যখন আমি শুয়েই আছি, আমি কিছুই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি এখানে। আমাকে মানে কে ডাকছে আমার নাম ধরে এমন অদ্ভুত সুরে। প্রতিদিন ডাকতো কেমন একটা শান্ত গলায়, আজকে মানে কেমন একটা রাগ আমার প্রতি, অনেকটা মানে ক্রোধের সুরে আমাকে ডাকছে যে আজকে এখানে আসতেই হবে। ডাকতে ডাকতে এমন সময় আমি যখন একটু ভয় পেয়ে গেলাম, ঠিক সেই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করলাম সেটা আমার জানালার পাশে, ঠিক জানালাটা ঘেঁষে, অনেকটা কাল্পনিক হলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি, যে একদম একজন মাঝ বয়সী একজন মহিলা টাইপের কেউ একজন আমার দিকে তীরে উঠলো, আমার নাক পর্যন্ত সে হাতটা বাড়িয়ে বলল ঘুমা। জাস্ট এতটুকু বলে সবকিছু শান্ত। আর একজন মানুষ পানিতে পড়ে গেলে, পানিতে ডুবে যাওয়ার সময় তার যেরকম একটা অনুভূতি হয়, ছোট্ট আমার সেই একটা অনুভূতি হয়েছিল। সেই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে থেকে আমার মনে হচ্ছিল যে আমি পানিতে ডুবে যাচ্ছি। আমাকে কেউ, আমি হাত মানে এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে ওই মানুষ কিনা আমি জানি না, ওই চেহারাটা আমার এখনো মনে পড়ে। আমি এখনো রাতে ঘুমের ঘোরে সেই চেহারাটা মনে করে আমার এখনো মানে দুঃস্বপ্নের মতো লাগে। এখনো আমি সেই মানে
মনে করতে গেলে আমার কেমন যেন অনুভূতি হয় যে কেন, কে ছিল, কে ডাকতো আমাকে। জানি না ব্যাপারটা কি ছিল, এতটুকু বয়স আমার সাথে কি হয়েছিল, বাট সত্য হলো যে আসলেই হয়েছিল। আসলে এরকম কিছু একটা আমাকে এসে বলছিল ঘুমা। দুজন যখন দুটো ভয়েস থেকে ঝগড়া করছে, যে কেউ বলছে আমার কাছে আয়, কেউ বলছে আমার কাছে আয়, এই দুটো ভয়েস থেকে দুজনে বলছে যে কেউ, ও বলছে না আমার কাছে, আমার কাছে, একটা ঝগড়া, বিড়ালের ডাক, মানে চারপাশে কেমন একটা অদ্ভুত পরিস্থিতি। ঠিক সেই মুহূর্ত থেকে আমার জানালা থেকে কেউ একজন উঠে আমার, মানে আমার মুখ পর্যন্ত তার হাতটা কিভাবে আসলো আমি বুঝতেই পারিনি। সে আমাকে এসে বললো তুই ঘুমা, আর আমাকে মনে হলো সে পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দিল, আমি একদম পানিতে হাবুডুবু খাচ্ছি, আমার নাকে মুখে পানি ঢুকে যাচ্ছে ওই মুহূর্তটা। তারপর পরদিন সকালে যখন আমি ওই বাসাটা ছেড়ে দিব, আমার কাছে মনে হচ্ছিল যে কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ফিল করলাম ব্যাপারটা, যে কেউ একজন দেখছে। ওই গলি, ওই জানালা, ওই ছাদ, আমার কাছে কেমন একটা অদ্ভুত অদ্ভুত একটা ফিলিং হতে লাগলো। এই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা, এই যেই মানুষ বলেন বা যাই বলেন না কেন, যাকে আপনি দেখেছিলেন তার সাথে পরবর্তীতে আর কখনো আপনার দেখা হয়েছিল? আমি যাকে দেখেছিলাম পরবর্তীতে আমার তার সাথে দেখা হয়নি, তবে আমি এর পরবর্তীতে, মানে এখনো পর্যন্ত, ইভেন কি 2-3 মাস আগ পরও, মানে 2-3 মাস আগ পর্যন্ত আমি মানে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মানে সম্মুখীন হচ্ছি অনেক, আচ্ছা। মানে কিছুদিন পর পরই হচ্ছি। এবং এই যে মাঝবয়সী একজন মানে নারী, মানে নারীর অবয়বে যে, মানে যাকে আমি দেখেছি, কিরকম এরকম, চেহারার বর্ণনাটা একটু জানতো আমাদেরকে। মানে তার চুলগুলা ছিল ঝাঁকড়া, মানে কিরকম ব্লোন হেয়ার টাইপের আছে না, মানে একদম ঝাঁকড়া চুল। তার তার গায়ে সাদা কিছু একটা পেঁচানো ছিল, এরকম কিছু। আমি মানে এইটুকু আমার মনে নাই যে তার কাপড়, মানে কি রকম ড্রেসড আপ ছিলেন তিনি, সেটা আমার আচ্ছা, মনে নাই। অনেক বাট ছোটবেলার হ্যাঁ ঘটনা হ্যাঁ, এটা। সেটাই, জাস্ট আমার চোখে ভাসতেছে যে এরকম ঝাঁকড়া একটা চুল আমার দিকে চলে আসে। হাতটা যে দেখে, আমার হাতটা অনেক বড়, যথেষ্ট লোমশ, মানে এই ফিলটা আমার এখনো হয় যে যথেষ্ট লোমশ একটা হাত, একদম এত দূর জানলা থেকে সে একদম আমার মুখ পর্যন্ত, আমার বেডে, আমার নাক চোখের সামনে চলে আসে তার হাতটা, এসে আমাকে বললো জাস্ট ঘুমা। এতটুকু বলেই চুপ। সে মানে সেও উঠাও, আর আমিও ওই হুম। মুহূর্তে আমি গায়েব হয়ে গেলাম কোথায়, আমি নিজেও জানি না। ওকে, আমরা আমরা পরবর্তী আরেকজনের ঘটনায় যাব এবং তার মাঝখানে কিছু এসএমএস পড়ে আসি। আমাদের কাছে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি ঢাকা থেকে ভাইয়া, মানে নামটা আগে লিখতে হবে, আমি সবসময় বলি। সো আপনার নামটা আমি পড়তে পারলাম না। রাজু ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, লিখছেন খুব ভালো লাগছে। তরুণ শান্ত রাজশাহী কাজলা থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ শিমুন। এছাড়া আমাদের এসএমএস করেছেন রাফি, লিখেছেন ভালো লাগছে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন যে হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তার মনটা অনেক খারাপ। আচ্ছা, আমার মনে হয় যে ভূতের ফিল্মের সাথে থাকলে খারাপের বদলে আপনার মনটা বেশ, মানে কি বলবো, যে আপনি বেশ অন্যরকম একটা ফিলিংস এ চলে যাবেন। যাই হোক, আমাকে এছাড়াও লিখেছেন সানি 69 বোর্ড বাজার থেকে, অসাম হচ্ছে, কিপ ইট আপ। আমাদের এসএমএস করেছেন ইকবাল খান। এছাড়াও রিস্তি যশোর থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জেম যশোর থেকে। রাকা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জিল্লাল। এসএমএস করেছেন দিবা নারিন্দা ঢাকা থেকে। এছাড়াও এসএমএস করেছেন সাদিক। এসএমএস করেছেন আমাদেরকে মুস্তাকিম তানুর রাজশাহী থেকে। আমাদেরকে স্টারলিং লিটন এসএমএস করেছেন মিরপুর 6 থেকে। এছাড়াও আবু সাইম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে পল। এসএমএস করেছেন আমাদেরকে জিসান। এছাড়াও সুজানা এসএমএস করেছেন ইকবাল, রিমা সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং শুনতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। Hey listeners, আমি ওয়াসিফা মুর্শিদ দিশা। I live in Dhaka Cantonment. প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেটা আমার সাথে আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি, এবং ইন দ্য মিন টাইম ইভেনচুয়ালি আমার ফ্যামিলিও এটা এক্সপেরিয়েন্স করেছে। তো আজকে যে ঘটনা আমি ফার্স্টে শেয়ার করবো সেটা আমার নিজের সাথে এক্সপেরিয়েন্স করা, অ্যান্ড ইটস দ্য মোস্ট হরিবল এক্সপেরিয়েন্স দ্যাট আই এভার হ্যাড টিল নাও। ঘটনাটা ঘটে মালয়েশিয়াতে। I was done with my SSC exams. So my brother was studying IT there. So my parents planned একটা holiday হবে ওখানে, we would spend some good time together. তো আমরা যাই। It was in March 24, 2011. We set out for Malaysia. তো ওখানে বাবার একটা বাংলাদেশি ফ্রেন্ডের বাসায় আমরা স্টে করি। তো বলে না ভালো, he was married to a Malaysian woman. সো পরে আমি আন্টির কাছ থেকে যেটা শুনি, আন্টি পরে বলে, মালয়েশিয়ার ব্যাপারে আগে কিছু আমি বলিনি গল্পটা স্টার্ট করার আগে, মালয়েশিয়াতে ভূতকে ওরা হাংটু বলে, আর ওখানে 1/3 of the population is চাইনিজ, আর ওরা সবাই
ওদের মাঝখানে একটা বিলিভ আছে, I mean কালচারালি তারা বিলিভ করে এবং তাদের ইয়ের ভিতরে তার ওই ভূত জিনিসটা বা প্যারানর্মাল জিনিসটা তাদের নর্মাল লাইফের সাথে আছে, দে ডু বিলিভ দ্যাট। সো আমার ঘটনাটা হয় মালয়েশিয়াতে, আমরা যাই তার 5 দিন পরে ওই বাংলাদেশি ফ্যামিলিটা, আব্বুর ফ্রেন্ড অ্যান্ড আমাদের ফ্যামিলি, উই প্ল্যান ফর গোয়িং লাংকাবি। লাংকাবি হচ্ছে মালয়েশিয়ার ফেমাস একটা সি বিচ, আমরা সবাই জানি। সো ওখানে আমরা যাই, যে আমরা একটা ভিলাতে উঠি, রিসর্ট টাইপের, হোটেলে না উঠে আমরা রিসর্ট টাইপের উঠি। তো ওখানে 4টা ভিলা ছিল ওরকম। তো ওখানে আমরা ওটার মধ্যে থেকে আমরা 2টা ভিলাতে উঠি। তো ওটা একটা পেন্টাগন হাউস টাইপের। সো ওখানে আমরা উঠি অ্যান্ড ফার্স্ট দিন উঠে আমরা সারাদিন ঘোরার পর দেন যে ঘটনাটা হয় আমার সাথে সেটা সেদিন রাতে হয়। তো রাতের বেলা আমি আমার ভাইয়া প্ল্যান করলাম উই উইল টেক আ ওয়াক আউট। সো আমরা গেলাম, ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পর মানে রাতে বের হয়েছে, আমি আর ভাইয়া দুইজনই বের হলাম। তো অল অফ এ সাডেন ভাইয়া লাইক রিমেম্বার যে দিশা টর্চ আনা হয়নি। দেন আমি বাসায় গেলাম, ভিলাতে গেলাম জাস্ট টর্চ আনতে। দেন আরেকটা জিনিস বলে নেই, ওই ভিলাতে 2টা ইট হ্যাড 2 ডোর। তো একটা সামনের দিকে ফ্রন্ট ডোর ছিল, আরেকটা ছিল নিচে কিচেনের কাছে, আর ওখানে একটা বাথরুম। সো ওই দিকটা একটা পিছে একটা ডোর ছিল। সো আই এম আ ব্র্যাট, তো আমি ভাইয়াকে ভয় দেখানোর জন্য আমি ভাবলাম যে ওকে লেটস টেক দ্য ব্যাক ডোর। তো আমি পিছের দরজা দিয়ে, সো আই মিন টু স্কেয়ার হিম, সো আমি ভাইয়াকে ভয় দেখানোর জন্য পিছের দরজাতে দিয়ে গেলাম। তো পিছের ভিলাটা যেরকম, সো মালয়েশিয়া বেসিক্যালি ওই একটু ট্রপিক্যাল এলাকা, and ওটা একটু সি বিচ এরিয়া যেহেতু, সো জঙ্গলটা একটা কমন জিনিস। তো আমি গেলাম, সো ভিলাটা পিছে ওরকম একটু গাছ ছিল, অনেক জঙ্গলই ছিল, আর একদম ভিলাটার ভিউটা হচ্ছে খুবই অসাম, ওটা একদম বিচের পাশে। সো ইটস দ্য মোস্ট অসম ভিউ আই এভার সিন টিল নাও। তো ওই বিচের পাশে ছিল অ্যান্ড আমি ওখানে মানে দরজা দিয়ে বের হয়ে আমি হাঁটতেছিলাম। সো আই ওয়াজ লাইক যাচ্ছিলাম, মানে আমি ভাইকে খুঁজতেছিলাম, আই ওয়াজ লাইক মাথা মেয়েটা কাজ করছে, আই হ্যাড টু, মানে তাকে ভয় দেখাতে হবে আমার। সো আমি যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি হাঁটতে হাঁটতে মানে অনেক দূর যাই, যে আমি মানে প্রথমে ওরকম করে না, বাট হঠাৎ করে আমি একটা খেয়াল করে একটা অবয়ব, মানে একজন বসে আছে, একটা মানে মানুষ বসে একটা হয়। তো আমি ভাবলাম যে হতে পারে ভিলার কোনো গেস্ট, বা এমনি প্রাইভেট যেহেতু একটা রিসর্ট, অন্য ভিলার কোনো একটা গেস্ট হতে পারে, যেহেতু বিচ কাছে, সে বসে আছে। সো আমি ওদিকে কেন করে আই ওয়াজ ফোকাসিং যে ভাইয়া কোথায়, আমি পিছে থেকে তাকে ভয় দেখাবো। তো এরকম করতে করতে আমি হাঁটতে হাঁটতে ভাইকে খুঁজতে খুঁজতে গেলাম। সো আমার মনে আছে আমি তখনই টর্চটা জ্বালালাম, যে ওকে, কারণ যত আমি যাচ্ছি আমি খেয়াল করলাম, আর ওই বিচ তো ওই লাইট যেটুক আসতেছিল ওইটা হচ্ছে ভিলা থেকে, আর ভিলার সামনের দিকে স্ট্রিটের লাইট, তো ওইটুক লাইটই ছিল হচ্ছে পুরো হোল ওয়েটাকে লাইট করার, আর বাকিটা ছিল আমার টর্চ। তো এই জন্য আমি যত আগাতে থাকলাম আমি ইন দ্য মিন টাইম টর্চটা জ্বালালাম। তো জ্বালানোর পর আমি তখন আমার ওই জিনিসটার দিকে আমি আবার খেয়াল করি নাই। তো ভাইয়াকে খুঁজতে খুঁজতে না খুঁজে হঠাৎ করে আমি রাস্তার সামনে গেলাম, আমি দেখলাম যে আমি অনেক দূর চলে আসছি। সো অ্যাজ ফার্স্ট টাইম আমি ওই রাস্তা দিয়ে করছি। সো ভাইয়াকেও দেখতেছিলাম, আই ওয়াজ থিঙ্ক দিশা অফ যা, দিশা গো, তোর আর যাওয়া লাগবে না, দিশা অফ যা, প্ল্যান ক্যান্সেল, তো ভাইকে ভয় দেখানো লাগবে না, যা। সো ইন দ্য মিন টাইম যখন ঘুরে ফেরত চলে যেতে যাব, তখন আমি যেটা দেখলাম ওইটা আমি একদমই এক্সপিরিয়েন্স, মানে আমি ভাবতেও পারছি, আমি এখনো ফিল দ্যাট ভাইব, যে আমার এখনো ওরকম ভয় লাগছে। তো যেটা ছিল ওইটা একটা যে আবারটা আমি দেখলাম, ওটা একটা ফিমেল ছিল। তো আমি দেখলাম তার অনেক কাছে আমি চলে আসছি, আমি খুব অবাক হয়ে গেলাম এত কাছে তার কেমনে চলে আসলাম। তো যেটা দেখলাম ওটা আমি দেখার জন্য একদমই প্রিপেয়ার ছিলাম না, আই ওয়াজন্ট প্রিপেয়ার্ড এট অল। সে একটা মহিলা, অবভিয়াসলি সে একটা ময়লা শার্ট পরেছিল, এন্ড ইট ওয়াজ ডার্টি এন্ড অল। আর তার গায়ের যে কালার বা গায়ের কথাটা ডেসক্রিপশনটা যদি আমি দেই, সেটা হবে একটা শ্যাওলা গ্রিন, মানে একটা কেমন একটা বাজে ডার্টি মানে শ্যাওলা অনেকদিন green। পানি, আপনি বলছিলেন যে অনেকদিন পানিতে থাকলে অনেকদিন যেরকম পানি দিয়ে গেল। শ্যাওলা পড়ে যায়। বলেছিলাম ভাই প্রাইভেট হ্যাঁ, পাইরেটস অফ দি ক্যারিবিয়ানে যেরকম ওই যে right. দেখেছিলাম আমরা। সো ওইটা মানে ঘুরে আমার দিকে তাকালো, এন্ড তাকানোর পর আই ওয়াজন্ট প্রিপেয়ার্ড টু সি হার আইজ। তখন আমি স্টাক হয়ে গেছি ওখানে। আমি তো বলছি দিশা ডু সামথিং। আমি ভাইয়া বলে চিৎকার করবো নাকি আমি একটা দৌড় দিব, আই ওয়াজ প্ল্যানিং অন দ্যাট, মাই মাইন্ড ওয়াজ অন দ্যাট যে আমি একটা দৌড় দিব, না আমি ভাইয়া বলে একটা চিৎকার করবো। বাট আমি আসলে কিচ্ছু করতে পারতেছিলাম না, আই ওয়াজ স্টাক, আমার পা মনে হয় যেন ওখানে আটকায় গেছে।
তো আমি ওখানে আটকে ওই অবস্থাটায় ভাইয়া মুভিতে যেটা হয় আমরা দেখি ফিল করি বুঝি, বাট মানে অ্যাকচুয়ালি আমি ফিল করেছি যে হার্টবিট যখন মানুষের টাইম যখন হার্টবিট স্টপ হয়ে যায় স্টাক হয়ে যায় তখন কিরকম লাগে। তখন আমি ওটা যখন তাকায় ছিল আমাদের এক দৃশ্যে অ্যাজ ইফ মনে হয় আমি তার সামনে শি ইজ গোনা ইট মি আপ। তারপর সে নড়ে উঠলো, সবচেয়ে উইয়ার্ড পার্ট শকিং পার্ট, সে নড়ে উঠে আমার দিকে আগে আসতে থাকলো। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম, মানে ওইটাই মনে হয় যেন আমার মনে হয় দুনিয়া ওটা আমার লাস্ট টাইম। আমার পরের কিছুই মনে নাই, বাট ভাইয়া আব্বু আম্মু লেটার ফাউন্ড আউট দ্যাট আমি নাকি ওখানে পড়েছিলাম অ্যান্ড আমার ওই টর্চটার ভেঙে গেছিল, ইট ওয়াজ লাইক ব্রোকেন। তো পরের দিন আমার অনেক জ্বর, আমার প্রচুর খারাপ অবস্থা হয়েছে আমার জ্বর। সো এরপরে ঘোরাঘুরি ক্যান্সেল। তো ফার্স্টে ভাবলো যে ভিলা থেকে অন্য কোথাও শিফট করবে, দেন আমার এরকম অবস্থা দেখে দেন অন্য জায়গায় চলে যাওয়া হলো। তো পরের দিন সকালবেলা ওই হোটেলের ম্যানেজারের সাথে কথা বললো, ওই মালয়েশিয়ান যে আন্টিটা ওনার নেটিভ ভাষায় ওই মালয়েশিয়ান ইয়ের সাথে কথা বললো। অ্যান্ড যেটা জানা যায় যে ঠিক আমাদের পাশের ভিলাটা যেটার কথা আমি বলেছিলাম একটু অ্যাডজেসেন্টলি পাশে, ওই ভিলাটা অ্যাকচুয়ালি হন্টেড ছিল। আচ্ছা, ওই ভিলাটাতে একটা শ্রীলঙ্কান কাপল 6 years ago ওখানে গিয়েছিল অ্যান্ড দ্য ওয়াইফ মানে উনি সুইসাইড করে। আচ্ছা। এরপর থেকে ওইখানে এরকম চিৎকার শুনতে পাওয়া যায় অ্যান্ড ওনাকে দেখাও যায়। তার মানে তো অনেকে এটা শুনে থাকেন এবং হ্যাঁ, অনেকে এবং এটা এটা ওই ইয়ের লোকাল নিউজ পেপারেও এসেছিল। Okay. সো আই ওয়াজ দ্য ভিকটিম। সো অন্যদের মতো আই ওয়াজ দ্য ভিকটিম অ্যান্ড আই ফেসড ইট। তো পরে লাঙ্কাবি থেকে তো চলে আসা হয়, তারপর লাস্টে কিছুদিন শপিং করে, যেহেতু আমার শরীর খুব খারাপ অ্যান্ড আমি ওটা ভুলতে পারছিলাম না এট অল, তো আমরা মালয়েশিয়া থেকে চলে আসি। অ্যান্ড তারপরে আমি এটা ভুলে যাই, একদম নর্মাল থাকে, এভরিথিং ওয়াজ, আমার কাউকে কনসাল্ট করতে হয় নাই, কোনো হুজুর বা কোনো সিরিয়াস কিছু করা হয় নাই। মালয়েশিয়া থেকে আসার পর আমি জাস্ট এক্সপ্লেনেশন পেতাম না, মানে ভুলে থাকা ট্রাই করতাম যেটা আমি কেন দেখলাম বা কি কারণে এটা আমার সামনে আসলো বা কি ছিল ওইটা অ্যাকচুয়ালি এরকম, এটা পার্থিব না। যে জিনিসটা আমি দেখেছি ইটস নট পার্থিব, যার তার গায়ের কালার, তার মানে চোখ, ইটস নট মানে ওয়ার্ল্ডলি, এটা এরকম কখনই হতে পারে না। সো তার 8 months পরে, মালয়েশিয়া থেকে আসার 8 months পরে আমি ওটাকে আবার আমার বাসার ছাদে দেখতে পাই। একই জিনিস ভাইয়া আমার বাসার ছাদে দেখতে পাই। তখন আই ওয়াজ ওই 8 months এর টাইম আই ওয়াজ গোয়িং থ্রু আ ব্যাড টাইম। আমি ওটা নাই বললাম, আই ওয়াজ গোয়িং থ্রু আ ব্যাড টাইম। তো আই ওয়াজ রিয়েলি আপসেট, actually I had a breakup, so I was really upset about it. আমি খুব মন খারাপ থাকতো and all, so আমি মানে খুব আপসেট থাকতাম। so that's why আমি ছাদে একা সেদিন সন্ধ্যার দিকে, so কোনো বাতাস ছিল না ছাদে। নর্মালি আমি গেলাম, কোনো বাতাসটা কিচ্ছু ছিল না ভাই, আমি বললাম কিন্তু বাতাস ছিল না কোনো। সো আমি ছাদে নর্মালি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে জোরে কেউ যদি আপনাকে একটা ফু দেয়, আপনার আমার পিছের চুলটা পুরো নড়ে উঠলো, অ্যাজ ইফ লাইক কে আমাকে কাছে থেকে জোরে একটা ফু দিছে আর কোন একটা বাতাস, জাস্ট আর কিছু নড়লো না, আমার চুলটা জাস্ট খালি নড়লো, আমি ফিল করলাম যে কিছু একটা নড়লো। দেন আমি ঘুরে পিছে তাকালাম। সো আমার মায়ের গাছপালার খুব করার শখ, সো ছাদে আমাদের অনেক গাছ, ড্রামে মানে অনেক গাছ লাগানো, গার্ডেনিং করা। ওইটার ফাঁকে আই স দোজ আইস অ্যান্ড ঠিক মানে বসেছিল অ্যান্ড ইট ওয়াজ লুকিং অ্যাট মি। আমি জাস্ট ওখানে ভাবতেছিলাম আমি না হয় পড়ে যাব আর আমি মরে যাব। আই গট দ্যাট সেম ফিলিং যেটা আমি 8 মাস আগে মালয়েশিয়াতে পেয়েছিলাম। আমি কি করব ভাবতেছিলাম না, আমি বলছি আমি চিৎকার করব, কেউ কি শুনতে পাবে, আব্বু নাই, কেউ নাই, আই ডোন্ট হ্যাভ এনিওয়ান। সো পরে আমি চিৎকার করতেছিলাম, খুব চিৎকার করতেছিলাম। দেন আমাদের ইমিডিয়েটলি নিচে আমার বিল্ডিং এর ভাড়াটিয়া গুলা, ছাদের নিচে 6 তলা ভাড়াটিয়া, ওনারা তাড়াহুড়ো করে আসেন, দেন ওনারা আমাকে বাসায় নিয়ে যান। সো এরপরে আমি আর এরকম এক্সপিরিয়েন্স ওইটাকে আর দেখিনি, আর ওরকম কিছু করতেও হয়নি আমার। জাস্ট মা আমাকে মানে একটু ঘুমের ওষুধ দিয়ে করতে, আমার জাস্ট কুল রাখার জন্য। তো আমি এখনো অ্যান্সার খুঁজে পাই না, এটা কি হ্যালুসিনেশন ছিল, কি ছিল যেটা লজিক দিয়ে আমি মিটাতে পারি না আর এক্সপ্লেইন করার মতো না। আমি এটা কি দেখলাম, কেন হলো, আবার কেন দেখলাম, মানে এটা আমি কিছুই বুঝি না। কি ঘটনা ছিল বা এটা আসলে কি ছিল, এটা আমরা আসলে যারা শুনছেন তাদের উপরেও ছেড়ে দিতে পারি। আপনারা আমাদের সাথে জানাতে পারেন আপনাদের মতামত। আর সেই সাথে আপনার সাথে আপনার ভাইয়া ছিল, তো মালয়েশিয়াতে আপনি বলছিলেন যে আপনার ভাইয়ার সাথেও কিছু একটা ঘটেছিল। ভাইয়া যখন পড়ছিল, ভাইয়ার ডরমেটরিতে, ভাইয়া তখন আইটিতে পড়ছিল ইউনিভার্সিটিতে নামটা নাই বললাম এইটা না, কারণ ওই এরিয়াতে এরকম হয় এন্ড এভরিওয়ান নোজ, যারা ওখানে আছেন এভরিওয়ান নোজ। সো ওই এরিয়ার ডরমেটরিতে ভাইয়া 8th ফ্লোরে একটা চাইনিজ, ভাইয়া যে ডরমে ছিল একটা চাইনিজ
একটা মেয়ের লাশ পাওয়া যায়, লাইক তার ইউনিভার্সিটির মেয়ে ছিল ওটা। সো শি ওয়াজ মার্ডার্ড অর শি কমিটেড সুইসাইড, এটা জানা যায়নি, বাট ওর মেয়ের একটা মানে লাশ পাওয়া যায় ওখানে ওই ফ্ল্যাটে। তো ওই ফ্ল্যাটে এরপর থেকে কেউ উঠতো না। সো যেটা হয়, বাট ওই মানে ফ্ল্যাটের উপর নিচে মানে কেউ না কেউ কিছু না কিছু প্যারানর্মাল ফিল করতো, এবং লিফটটা যখন 8th ফ্লোর হয়ে উপরে যেত তখন লিফট একবার আটকাতোই, লিফট একবার হ্যাং হয়ে যেত। পয়েন্ট টু বি নোটেড, মানে লিফট একবার আটকে যেত। সো ভাইয়া যেটা ছিল, ভাইয়া উপরে ছিল, ভাইয়া 12 তলায় ছিল। তো লিফট একবার তো এটা আটকাতো, এটা একদম নর্মাল, সেটা নর্মালি ধরেই নিছে সবাই যে এরকম একটা হয়। 8th ফ্লোরে কেউ যাইতো না, মানে লিফটের দরজাটা কেউ কিউরিয়াসিটি, আউট অফ কিউরিয়াসিটি অনেক স্টুডেন্ট দেখতে যাইতো যে ওই জায়গায় কি অ্যান্ড অল। সো যেটা হয়, লিফট আটকে যেত অথবা লিফটের দরজা খুলে একদম থমথমা ঠান্ডা একটা ওরকম। সো ভাই ইউনিভার্সিটি ডরমেটরিটা, যেটা আমি আগে বলছি, মালয়েশিয়ার এরিয়াটা হচ্ছে একদম ট্রপিক্যাল, গাছ পাম ফরেস্ট এরকম। তো ভাইয়ার ওটা মানে ভিলাটা ওরকম কান্ট্রি সাইডে ছিল। সো ইউনিভার্সিটির কান্ট্রি সাইডে ছিল, এই জন্য একটু রিমোট এরিয়াতে ছিল ইউনিভার্সিটিটা। তো ডরমেটরিটা ছিল, তো স্বাভাবিক একটা হাই রাইজ বিল্ডিং, সো আশেপাশে একদম খোলামেলা নিস্তব্ধতা অনেক কিছুই। তো ভাইয়া যেটা ফিল করে, ভাইয়ার রুমে ভাইয়া একা একা শুয়েছি, মানে একা সে শুয়ে মুভি দেখতেছিল। তার তার সাথে তার একটা রুমমেট থাকতো, রসি ভাইয়া। ওই ভাইয়া উনি লাইক ছিল না সেদিন বাসায়, তো ছিল না, দ্যাটস ওয়াই ভাইয়া মুভি দেখতেছে একা একা। সো ভাইয়া ফিল করে সামওয়ান নক করছে, একবার তার রুমে নক করছে। নক করার পর ভাইয়া মানে সে শুনতেছিল, সে শোনার পর সে বেল না দিয়ে সে ইয়ে করলো, বাট সে ফিল করলো যে কেউ ছিল। সো দুইজন ডিফারেন্ট রুমে থাকতো, দুই ডিফারেন্ট রুমে থাকতো। তো ভাইয়ার রুমেই ছিল, দরজা লাগানো ছিল। সো ভাইয়া স্পষ্ট ফিল করছে যে রসি ভাই যেরকম ইউজুয়াল নর্মাল মুভমেন্ট করে, যেরকম আওয়াজ করে, একটা রুমমেট থাকলে স্বাভাবিক ওই আওয়াজের সাথে পরিচিত হয়ে যায়, হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তো ওই একই আওয়াজ, ফ্রিজ থেকে কিছু নিল, তারপর হেঁটে হেঁটে রুমে গেল, দরজা ধারাম করে লাগালো, কিছু একটা রুমের মধ্যে হচ্ছে, পিসি বা গান চলতেছে, কিছু একটা পরিচিত সব চলতেছে, শব্দ। একদম সব পরিচিত শব্দ। ইট ওয়াজ লাইক এভরিথিং নর্মাল। সো ভাইয়া বুঝছে যে হি ইজ হোম অ্যান্ড লাইক দে আর নট অ্যালোন, ভাইয়া ইজ নট অ্যালোন ওরকম। সো পরের দিন সকালবেলা ভাইয়া ব্রেকফাস্ট করতে, যে ভাইয়া রসি ভাই রুমে গেল দেখার জন্য, দেখতে গেল যে হি ইজ দেয়ার অর নট, বাট না, হি ওয়াজন্ট দেয়ার হিজ রুম। সো তার ভাইয়া দেখার পর রুম থেকে বের হলো, তখনই রসি ভাইয়া চাবি দিয়ে দরজা খুললো। খোলার পর ভাইয়া জিজ্ঞেস করলো, তুই কই ছিলি? তো আমি বলি, কি কই ছিলাম মানে, আমি তো ছিলামই না। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট শকিং থিং। সো এটা ভাই আমাকে পরে শেয়ার করছে, অনেক পরে, আমি ভয় পাবো বলে পরে শেয়ার করছেন। আজকে ভূত ফিল্ম আসবো বলেও ভাই এটা আমার সাথে শেয়ার করছে। ওকে, আপনার ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আবারও ফিরে আসছি আপনার কাছে একটু পরে। তার আগে আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে হবে। তবে SMS এর আগে আরো বেশি জরুরি হচ্ছে ছোট একটা ব্রেক নেওয়া। ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সো আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড, রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। SMS করেছেন মনির, SMS করেছেন সৈকত, SMS করেছেন মিউজিকের চেঞ্জ, বুঝতে পারছেন মাসুম হিয়ার, এবং চলে এসছে মাসুম। SMS করেছেন আমাদেরকে সোহেল, SMS করেছেন আমাদেরকে বাবু, SMS করেছেন আমাদেরকে পারভেজ, SMS করেছেন আবির, SMS করেছেন লিটন সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, অর্থাৎ প্রথম অতিথির কাছে, তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা আরো একবার বলবেন এবং তারপর আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ। লিসেনার্স, আমি সাদিয়া বলছি মিরপুর থেকে। আমার দ্বিতীয় ঘটনাটা শুরুর আগে আমি বলে রাখতে চাই যে আমার দুজন মানুষ, মানে আমার বড় মা আর একজন আমার দাদু, আমার বড় মা এবং আমার দাদু আমাকে বলে গিয়েছিলেন আমাকে দুটো কথা, মানে অনেকটা আদেশ হোক আর উপদেশ হোক, যেভাবেই হোক, দুজন মানুষ আমাকে অথবা অনুরোধ যেটাই হোক আমাকে এভাবে বলে গিয়েছিলেন যে তুমি কখনো একা থাকবা না। তো আমার বড় মা, যিনি আসলে বেসিক্যালি নানির মা যিনি হন, তিনি আমাকে বলে গিয়েছিলেন উনি মারা যাওয়ার আগে যে তুমি না কখনো একা থাকবা না। তো আমি যখন তাকে কারণটা জিজ্ঞেস করলাম যে কেন, কারণটা কি, উনি বলেন যে না আমি কারণটা বলতে পারতেছি না, বাট তুমি কখনো একা থাকবা না। তো আমি জিনিসটা শুনলাম, শোনার পরে তার কিছুদিন পরেই সেই দাদুর সাথে আমার দেখা। ওই দাদু আবার আমাকে বললেন একই কথা, একই অনুরোধের সুরে একই ভাবে উনি আমাকে আবার বললেন যে দাদু তুমি কখনো না একা থাকবা না। তো আমি তাকেও আবার একইভাবে জিজ্ঞেস করলাম যে আসলে কারণটা কি দাদু, আমাকে একটু বলেন, আমি শুনি কেন আপনি আমাকে এই কথাটা বলতেছেন। কিছুদিন আগে আমাকে বড় মা এই কথাটা বললো, আপনিও বলতেছেন, কারণটা কি? তো আমাকে বললেন যে না দাদু, আমি যদি কারণটা বলতে পারতাম আমি তোমাকে বলতাম, কিন্তু আমি কারণটা তোমাকে আমি বলতে পারতেছি না
দেখে আমি তোমাকে বলতেছি না, তুমি কখনো একা থাকবা না। তো যাই হোক, আমার দ্বিতীয় ঘটনাটা আমি শুরু করতে যাচ্ছি। আমার দ্বিতীয় ঘটনাটা 2000 সালের, তখন আমি পড়ি ক্লাস 3-তে। তো আমি আসলে মানে ছোটবেলায় আমার নানির সাথে নামাজ পড়তাম। তো ফজরের আজান যখন দিত, ঠিক সেই সময় আজানের সাথে সাথে আমি আর আমার নানি উঠে আমরা নামাজে যেতাম। তো বলে রাখা ভালো, আমার নানি একজন অসম্ভব পায়াস একজন মানুষ, উনি অসম্ভব ধার্মিক একজন মানুষ। তো উনি ওনার দিনের ম্যাক্সিমাম সময় উনি আর কি মানে ইবাদত কিংবা আল্লাহর নামাজ যেটাই হোক, মানে ইবাদত করে উনি ওনার সময় কাটান। তো আমি প্রতিবারের মতো প্রতিদিনের মতোই আমি আমার নানিকে বলে রাখতাম রাতের বেলা ঘুমানোর আগে যে আপনি কিন্তু আমাকে ডাক দিবেন ভোরবেলা। তো আমি যেহেতু ছোট ছিলাম, আমার আর শীতের সময় ছিল, ঘটনাটা শীতের, আমার নানি আমাকে ডাকতে চাইতেন না যে এত ছোট আর এত সকালে ওকে ডাকার কোনো দরকার নেই। তো এরকম করতেন, কিন্তু আমি আবার খুব জেদ করতাম যে না, আমাকে ডাক দিতেই হবে। আমি আবার এরকম করে নানির সাথে খুব জেদ করতাম। তো যেদিনের ঘটনা, সেদিন আমার নানি এশার নামাজ পড়ছেন, আর আমি আমার নানিকে বলে রাখলাম, নানি আপনি কিন্তু আমাকে ডাক দিবেন, আমি খাওয়া দাওয়া করে এই যে আমি ঘুমাই গেলাম। তাই নানিকে বলে আমি ঘুমাই গেলাম। সেদিন রাতে আমি যখন ঘুমালাম, তো অবশ্যই এটা বলে রাখা ভালো যে মশার উপদ্রব ছিল, আমরা মশারি টাঙিয়ে ঘুমাতাম। তো আমি লক্ষ্য করলাম হঠাৎ করে আমার মাথায় কেউ একজন আস্তে করে ডাকছে আমাকে, মানে মাথায় হাত বুলিয়ে, অনেকটা আদর করে, মানে আমার মাথায় হাত বুলিয়ে কেউ আমাকে ডাকছে আর বলছে যে ওঠো ওঠো, নামাজ পড়বা, ওঠো। এই টাইপের একটা কণ্ঠ, শীতল কণ্ঠ, আবারও একইভাবে শীতল কণ্ঠ। তো আমি শুয়ে শুয়ে অন্ধকারের মধ্যে তার মুখটা দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি দেখতে পেলাম না। আমি দেখলাম সেটা হলো তার মুখের ঘোমটাটা অনেক বড়, কিন্তু আমি তার ফেসটা দেখতে পাচ্ছি না। তো একেবারে আমার নানি আমাকে ডাকছে। আমি দেখলাম আমার নানি পাশে নাই, আর নানি প্রতিদিনের মতো আগে উঠে অজুর বদনা বা পানি রেডি করে, আর শীতের দিন ছিল, পানি গরম করে আমরা অজু করতাম একসাথে। তো নানি উঠেই আমাকে ডাক দেয় সবসময়। তো আমি তো সেদিনের মতো সেটাই ভেবে নিলাম যে নানি হ্যাঁ আগে উঠছে, উঠে আমাকে ডাক দিচ্ছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। বলার কিছুক্ষণ পর আমি উঠে বসলাম খাটের ভেতরেই, অন্ধকারের মধ্যে হালকা ডিম লাইট যখন জ্বলে, তো হালকা লাইটটার মধ্যে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মানুষটা খুবই ধীর গতিতে আমাদের রুম ছেড়ে যাচ্ছেন। আমি যে রুমে ছিলাম সেই রুমটা দরজাটা অর্ধেক খোলা, আর আমি খাট থেকে আমি দেখতে পাচ্ছি যে মানুষটা খুবই ধীর গতিতে আস্তে আস্তে করে আমার রুম থেকে বের হয়ে গেল। বাট আমি তার চেহারাটা তখন পর্যন্ত দেখতে পাইনি, আমি তার মুখটা দেখতে পাইনি। তখন আমি কিছুক্ষণ বসলাম, ঘুমের চোখ ছিল, শীতের রাত, অনেকটা মানে কেমন একটা পরিস্থিতি। আমি আস্তে আস্তে করে খাট থেকে নামলাম। তো নামার পরে আমি বাইরে গেলাম, আমাদের অজু করার একটা জায়গা ছিল। তো সেখানে আমি দেখলাম আমার জন্য অজুর বদনা রাখা, পানিতে পানি ভরা অজুর বদনা রাখা। আমি সেখানে গেলাম। আর আরেকটা জিনিস বলি, আমি আর আমার নানি প্রতিদিন সকালবেলা আকাশে যে শুক তারা ওঠে ভোরবেলা, সেই তারাটা দেখতাম। উজু করার পরে আমরা দুজন সেই তারাটা দেখতাম। তো সেদিন আমি যে বাইরে যে দাঁড়িয়ে আছে, আমি দেখতেছি কোথায় আকাশে তো আজকে তারাটা নাই, বরং আর ভোরবেলা যেমন একটা মানে একটা নীলচে একটা আভা হয় আকাশে, সেটাও ছিল না, একদম গুটগুটে অন্ধকার, খুবই অন্ধকার। তো আমি সেটার কারণ খুঁজে পেলাম না। আমি দাঁড়িয়ে আছি, ওই একইভাবে দাঁড়িয়ে আছি যে কি হলো এখন পর্যন্ত নানি আসছে না, সময় গড়িয়ে যাচ্ছে, আমার সামনে অজুর পানি যাচ্ছে, আমি কখন অজু করব? 10 মিনিট যাচ্ছে, 15 মিনিট যাচ্ছে, নানি আর আসে না। তো আমি কি করলাম, তখন ওখান থেকে হেঁটে আমাদের ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশরুমের দিকে যেয়ে আমি দেখলাম যে একটা ওয়াশরুমের লাইট বন্ধ, তো আরেকটা ওয়াশরুমের লাইট জ্বলছে, তবে গেটটা লাগানো। তা আমি গেটটা বাইরে থেকে টান দিয়ে দেখলাম যে না, গেট তো খোলা, আবার ভেতরে তো কেউ নাই। তখন আমি হেঁটে আবার আমাদের রুমে ব্যাক করছি, অমন সময় আমি রুমের মানে গেটের বাইরে দাঁড়িয়ে আমি দেখলাম যেটা খাটের উপরে আমার বোন আবার আমার সাথে ঘুমাতো, তো আমার কাজিন, সে দেখলাম সে মানে উপর হয়ে বসে আছে, মানে শোয়া বসা, মানে এই দুটা সামার ইন বিটুইন, সে এরকম বসে আছে। তো তার চোখগুলো লাইট গ্রিন কালারের, মানে সবুজ, অনেকটা মানে ক্রোধের দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে, মানে এতটা জেদ তার সেই চোখের মধ্যে। আমি দেখলাম, আমি সেই চোখ দুটোর কথা মানে ভুলতে পারি না আমি এখন পর্যন্ত। আমি দেখলাম সে আমার দিকে অনেকটা রাগ নিয়ে তাকিয়ে আছে। তা আমি গেটের বাইরে থেকে তার ভেতরে, আমি নামাজ পড়বো, আমার ঘোমটা দেয়া ছিল মাথায়, আমি আস্তে আস্তে তার দিকে পা বাড়লাম। আমি জানি না কেন পা বাড়লাম, আমার ভয় পেয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি কেন যেন আমি তার দিকে পা বাড়লাম। পা বাড়িয়ে আমি তার নাম ধরে তার কপালে স্পর্শ করলাম, মশারির বাইরে থেকে, খাটের বাইরে থেকে আমি তাকে স্পর্শ করলাম, তার নাম ধরে তাকে ডাক দিলাম। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম যে সে চোখটা বন্ধ করে সে শুয়ে পড়লো।
তারপর আমি মানে কি করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি কি বাইরেই থাকবো নাকি ভেতরে যাব? আমার এখানে অজুর পানিটা রাখা আছে, আমি কি অজু করব? নানি কোথায় গেল? আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমি আর কিছু চিন্তা না করে আমি তখন ঘড়ির দিকে তাকালাম, and unfortunately the time was 3. আমি এত পরিমাণে ওই মুহূর্তটাতে ভয় পেয়ে গেলাম যে ভোর 3টা বাজে, তখনও আজানও দেয়নি, কিছুই হয়নি, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাকে কে ডাক দিল। তো আমি কোনো কিছু না বলে আমি খাটে উঠে গেলাম। উঠে যেটা দেখলাম, আমার নানি আমার পাশেই শুয়ে আছেন। আমার নানি তো ওঠেননি। তো আমি সেদিন আর কোনো কিছু না বলে আমি চুপচাপ ঘুমিয়ে গেলাম। তো পরদিন সকালবেলা আমি নানিকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে ডেকে কোথায় চলে গেছিলেন কালকে রাতে? নানি বললেন যে আমি তো তোমাকে ডাকিই নাই, আমার তো আজকে এক ঘুমের সকাল হলো, আমি তো কালকে রাতে উঠি নাই, তো তোমাকে কে ডাক দিছে? তবে ঠিক সেই মুহূর্তে আমার যে কি পরিমাণ ভয়টা লাগলো যে আমাকে কে ডাক দিল কালকে রাতে, আমি কার ডাকি আমি স্পষ্ট দেখতে পেলাম। আমাকে মাথায় হাত দিল, আমার জন্য অজুর পানি ছিল, সব ছিল, আমাকে ডেকে বাইরে পর্যন্ত নিয়ে গেল। আমি ভেতরে আসার সময় বোনের এরকম দেখলাম। এটা কি ছিল, ব্যাপারটা কি ছিল, আমি এখন পর্যন্ত মেলাতে পারি না। তো এর পরবর্তীতে আমার সাথে আরো অনেক ছোট ছোট অনেক কিছু ইনসিডেন্টস হয়েছে, আমি যেগুলোর সাক্ষী আমি। সেগুলো আমি যখন মেলাতে যাই আমার কোনো হিসাব মেলে না, আমি ক্যালকুলেট করে কিছু খুঁজে পাই না যে এগুলা কি, ব্যাপারটা কি প্যারানর্মাল না আমার হ্যালুসিনেশন, আমি আসলেই কিছু খুঁজে পাই না। বাট ঘটনাগুলো একেবারেই সত্যি, একেবারেই মানে জীবন থেকে নেওয়া কিছু এক্সপিরিয়েন্সেস। আসলে সত্যি কথা বলতে যেটা যে যারা এগুলো এক্সপেরিয়েন্স করেন তারাই আসলে উপলব্ধি করতে পারেন। একটু মানে অন্য কারো পক্ষে সেটা বোঝাটা আসলে অনেক কষ্টের, কিন্তু যেই মুহূর্তে আপনি ভয়ঙ্কর কোন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই মুহূর্তটার কথা চিন্তা করুন। মানে এই ঘটনাগুলো যদি সামহাও আপনার সাথে ঘটে তাহলে দেখবেন যে কতটা ভয়ঙ্কর লাগে। তো আমার কাছে সেটাই মনে হয়। এবং আমরা যেটা অন্যের কাছ থেকে শুনি সেটা শুনে কোনো সময় বিশ্বাস করি, কোনো সময় অবিশ্বাস করি, কোনো সময় মনে হয় যে আচ্ছা এরকম তো ঘটতেই পারে, আচ্ছা আসলে কি খুব বেশি ভয় ছিল না, মোটামুটি ভয় ছিল। কিন্তু এর মানে কিছু অংশ যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা ওই মুহূর্তটাকে পার করাটা কতটা দুঃসহ, এবং এটা 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 আসলে ভাবা যায় না। যাই হোক, আমি আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে কমিউনিকেট করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের সাথে ইমেইল করে ঘটনা পাঠাতে চান আমাদের কাছে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। এবং আপনার জীবনে যে ঘটতেই হবে তার কোনো মানে নেই, আপনার চারপাশের যে কোনো মানুষের সাথে ঘটতে পারে, আপনার জানা ঘটনা হলেও চলবে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে সরাসরি এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদের ঘটনাটি আপনারা রেকর্ড করে ফেলুন, মোবাইলে সেটা সম্ভব, এবং রেকর্ড করে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমাদের কাছে আরো কিছু SMS রয়েছে। খুকি SMS করেছেন আমাদেরকে, এবং SMS করেছেন ইমু, আমাদেরকে SMS করেছেন পলাশ, SMS করেছেন সাফওয়ান মগবাজার থেকে, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম, বাবর রোড থেকে। আচ্ছা, নামটা সবার আগে লিখতে হবে ফুর্তি লেখার পরপর স্পেস দিয়ে, ওকে। আমাদেরকে মুন্না SMS করেছেন আমাদেরকে আবির, এবং তিনি বলছেন ঘটনাটা জোশ ছিল। আমাদেরকে SMS করেছেন সাজ্জাদ আখি গাজীপুর থেকে, আমাদের SMS করেছেন ফয়সাল, আমাদেরকে রোমান্টিক ভূত SMS করেছেন আসাদ, SMS করেছেন আমাদেরকে আতিফা, এছাড়াও সুমন আমাদের SMS করেছেন কবির জিনজিরা থেকে, রাহাত আমাদের SMS করেছেন MD সাইব শিবা, SMS করেছেন রিমু, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নামটা, আচ্ছা, আমাদেরকে বিশাল SMS করেছেন আমাদেরকে রেদওয়ান। তার কাছে অবশ্য ভয় লাগছে না, তিনি একটু এক্সেপশনাল অবশ্য। আমি ম্যাক্সিমাম SMS পেয়েছি যে খুব বেশি ভয় লাগছে বা ভালো লাগছে অ্যাটলিস্ট। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি দোলন চাপা নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আবির, আমিনুর, সালেহিন, রাফিদ, মন্টি, এছাড়াও SMS করেছেন রানা, SMS করেছেন আল মামুন, শুভ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের কাছে ইটালি থেকে আমাদের একজন
লিসেনার তিনি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটিতে আমরা যাব। তবে তার আগে আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবাই জানেন যে ইউরোপের কান্ট্রি গুলাতে এবং আমেরিকা এগুলো হ্যালোইনটাকে অনেক বেশি মানা হয় এবং সবাই কোনো না কোনো ভাবে এটা পালন করে। তো আমরাও সেদিন আমি এবং আমার ছোট ভাই আমরা দুজন মিলে একটা হ্যালোইন পার্টিতে অ্যাটেন্ড করি। আর আমার ভাইয়া আমার থেকে ছোট, তো ও অনেক টায়ার্ড হয়ে যায়, এই জন্য আগে বাসায় এসে ঘুমায় পড়ে। আমার বাসায় আসতে আসতে একটু রাত হয়ে যায়, 12:30টার মতো বাজে। তো আমি বাসায় এসে যেটা দেখি যে আমাদের বাসার সবগুলো লাইট অফ করা। তো আমি বুঝি যে আচ্ছা সবাই মনে হয় তাহলে ঘুমায় পড়ছে। তো আগে থেকে বলে রাখা ভালো যে আমরা এখানে থাকি, আমার ছোট ভাইয়া, আমার আম্মু, আমার আব্বু বিজনেসের কাজে বাংলাদেশে যায় তখন, আর আমার আম্মু একজন ডক্টর। তো আমি যখন বাসায় আসি তো আর আমার রুমে একটা কাজ চলছিল তখন আর কি, আমার রুমে প্লাস্টারের কয়েকটা কাজ চলছিল দেখে আমি আমার আম্মুর রুমে শিফট হই কিছুদিনের জন্য। তো আমি বাসায় এসে যখন ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আসি, মানে রুমে আসি, তো আমি দেখি যে আম্মু ঘুমাচ্ছে ওই সাইডে ফিরে। তো আমি আম্মুকে কিছু না ডেকে, যে হয়তোবা সে টায়ার্ড, হয়তোবা বিকালে ডিউটি করে আসছে, এই জন্য আমি এসে চুপচাপ আম্মুর পাশে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে বলতে কি আপনার 3টা 3:30 নাগাদ, মানে আমি ঘুমেই পড়ি, তার মাঝখানে হঠাৎ আমার ঘুম ভাঙে 3টা 3:30টার দিকে। আমি দেখি যে আম্মু বিছানা থেকে উঠে যাচ্ছে। তো আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করি, ডাকি যে আম্মু তুমি কোথায় যাচ্ছ? তো আম্মু কোনো অ্যান্সার দেয় না। তো আমি ভাবলাম যে হয়তোবা আম্মু ঘুমের মধ্যে আছে, অনেক টায়ার্ড, এই জন্য হয়তোবা কোনো অ্যান্সার দিচ্ছে না। তো একটা জিনিস আমার কাছে একটু ওয়ার্ড লাগে, যেটা হচ্ছে যে মানে আমার আম্মুকে আমি যেভাবে চিনি, আমার আম্মু মোটামুটি একটু স্বাস্থ্যবান মহিলা, কিন্তু আমি যেটা দেখি যে উঠে যাচ্ছে চিকন ছিল। তো আমি জিনিসটা মনে করি যে হয়তো আমি ঘুমের মধ্যে দেখতেছি, এটা আসলে কিছু না। তো সে কিছু না বলেই চলে যায়। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করি, মিনিমাম আধা ঘন্টার মতো আমি ওয়েট করি যে কি ব্যাপার আম্মু আসতেছে না কেন। তো আমার আবার একটা খারাপ অভ্যাস আছে যে রাত্রে যদি ঘুম ভেঙে যায় তারপরে আর আমার সহজে ঘুম আসে না। তো আমি মোবাইল ধরে টিপাটিপি করতেছিলাম, ওয়েট করতেছি কি ব্যাপার আম্মু আসতেছে না কেন। তো আমি এক পর্যায়ে ভাবলাম যে আচ্ছা আম্মুর কি কোনো সমস্যা হলো, আমি যে একটু চেক করে আসি ওয়াশরুমে গিয়ে। তো আমি ওয়াশরুমে যাই চেক করার জন্য, যেটা দেখি যে ওখানে কেউ নেই। তো আমি একটু ভয় পাই যে কি ব্যাপার, কি হলো, আম্মু কোথায় গেল। তো আমি আমার অনেকক্ষণ ধরে আম্মু করে চিৎকার করে যে আম্মু তুমি কোথায়, কোনো রিপ্লাই আসতেছিল না আম্মুর থেকে। তো আমি একটু ভয় পেয়ে গিয়ে আমি আমার ভাইয়ার রুমে নক করি যে আচ্ছা ভাইয়া আম্মু কোথায়, তোমাকে কি কিছু বলে গেছে? তো আমার ভাইয়া যেটা বলে সেটা শুনে আমি সত্যি প্রচন্ড পরিমাণে ভয় পাই। যে আমার ভাইয়া বলে যে আজকে তো আম্মু নাইট ডিউটি, আম্মু তো সেই 8:30টার সময় ডিউটিতে চলে গেছে। তো আমি আসলে তখন 8:30 রাত আমি ঘুমাইতে পারি না, আমি এটাই চিন্তা করি যে তাহলে আমি এতক্ষণ কার সাথে শুয়েছিলাম। তো এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। Hood FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:53। আমি রাসেল আছি, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আজকের অতিথিদের সবার বর্ণনা আপনারা অলরেডি শুনে ফেলেছেন। আরো একজন আছেন, তিনি একটু পরে আমাদের সাথে যোগ দেবেন। এবং আজকে সবাই এখানে যারা আছেন তাদের মধ্যে সবসময় ছেলেরাই গল্প বলেন, আজকে মেয়েরা গল্প বলছেন, ঘটনা বলছেন, প্রতিদিনই ছেলেরা ঘটনা বলেন। তো যাই হোক, আমার মনে হয় যে এই এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগলো সেই ধরনের সেই ফিডব্যাক তো আমরা SMS এ পাচ্ছি, আরো ফিডব্যাক পাবো ফেসবুকে, আরো ফিডব্যাক পাবো আপনাদের মেইলে, এবং অবশ্যই সেগুলো আমাদের জানাবেন, আমরা জানতে চাই। একটু আগে যে ঘটনাটা শুনলাম সেটা এসেছিল ইতালি থেকে, এবং এরপরে আরো একটা অডিও ক্লিপ রয়েছে, সেটাও ইনশাল্লাহ আমরা যদি টাইম পাই তাহলে অবশ্যই প্লে করব। আপনারাও আপনাদের SMS ও পাচ্ছি, সেই SMS এর প্রসঙ্গে একটু পরেই ফিরে আসছি। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার আরো একটি তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। এবং আপনার নামটা আরো একবার প্লিজ বলতে হবে, এবং তারপরে আপনার ঘটনাটা প্লিজ শুরু করুন। Hey listeners, আমি দিশা again.
এবার যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমার ক্লোজ রিলেটিভের সাথে হওয়া। বেসিক্যালি তাকে আমার মামা উনি নেপালে একটা ট্যুরে যান। আচ্ছা সো ওখান থেকে একটা মাস্ক মামা কিনে আনে। সো অ্যাজ আ সুভিনিয়ার সে মামা কিনে আনে। তো ওইটা নানুর বাসায় লাগানো হয়। তো আমার যে ক্লোজ রিলেটিভটার সাথে এই ঘটনাটা ঘটে, তো লাইক শি ওয়াজ লাইক খুবই ছোট ছিল, ক্লাস 3 or 4 মনে হয় পড়তো তখন, এট দ্যাট টাইম তখন পড়তো। সো তার সাথে যেটা হয়, তার চুল কাটা পাওয়া যেত, তার চুল কেউ রাতে কেটে দিত এবং তাকে কেউ মারতো, সে ভয়ে বিছানার তলে লুকিয়ে যেত। মানে সে খুব ভয় পেত, কান্নাকাটি করতো। এবং উইয়ার্ড পার্ট হচ্ছে, সে যে বিছানায় ঘুমিয়ে থাকতো রাতের বেলা, সেই বিছানার চাদর কে জানি টেনে জানালার বাহিরে নিয়ে যাচ্ছে। মানে হাফ চাদর রুমের ভিতর, জানালার হাফ এই রুমের ভিতরে, হাফ জানালার বাহিরে কে জানি টানছে, লিটারেলি কোন একটা ফোর্স, লাইক এই ফোর্সটা দেখা যাচ্ছে না, সাম ইনভিজিবল ফোর্স এসে ওটাকে টেনে নিয়ে যাচ্ছে। এবং আরো একটা ইয়ে হয়, তার সাথে যেটা হয়, তার মানুষের চোখের মনিটা যখন উঠে যায়, মানে উঠে জাস্ট চোখের মনি দেখা যায়, ইট ওয়াজ অল হোয়াইট। এরকম একটা হরিবল কিছু কেউ কি কখনো দেখেছে কিনা, আমি নিজেও দেখিনি, এটা আমার শোনা। সো আমিও ভাবলে আমার কেমন অনেক আমার ভয় লাগে এবং লেগেছেও। সো এটা হয়েছে। এবং আলমারিতে, আমার নানু বাসায় আলমারিতে সবার কাপড় থাকতো, এন্ড কাপড়টা ঠিক মাঝখানটা, ওয়েস্ট লাইনে মাঝখানে কাটা থাকতো সামনের দিকে। এটা তো বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, কে জানি কেচি দিয়ে জাস্ট জামার মাঝখানে, আর কোথাও না, কিছু না, জামার মাঝখানে কে জানি কেটে দিত, ওয়েস্ট লাইনের ওখানে কে জানি কেটে দিত। লাইক সব জামা একটা না দুইটা না, প্রত্যেক দিন 2-3টা একটানা। এবং তারই জামা, ফার্স্ট যার সাথে এটা হয়েছে তারই জামা ফার্স্টের দিকে, এবং তারপর বাসার সবার সাথে। তো পরে এটা অনেক সিরিয়াস আকারে হয়। তো পরে আমার নানু ময়মনসিংহের শম্ভুগঞ্জের একটা হুজুরের কাছে যান এই প্রবলেমটা সলভ করার জন্য, কারণ এটা খুবই সিরিয়াস এবং খুবই খুবই কষ্টকর হয়ে পড়ছিল সেই পার্সনটার সাথে। তো এই জন্য আমার নানু কনসাল্ট করে যে ওই হুজুরটার সাথে, ময়মনসিংহের শম্ভুগঞ্জে উনি একজন হুজুর। তো উনি জানে না, ওনাকে কিছুই বলা হয়নি, ওনাকে জাস্ট বলা হয়েছে ওর কি সমস্যা হয়েছে, কেন হয়েছে। জাস্ট উনি জানারও কথা না, উনি নিজে থেকে বলল যে আপনাদের বাসার কেউ বাইরে গেছিল এবং বাইরে থেকে কিছু একটা নিয়ে আসছে এবং ওইটা থেকে ওই জিনিসটা আসছে। আচ্ছা। সো এটার পর থেকে আমার বাসায়, ইনফ্যাক্ট এই ঘটনার পর থেকে আমার বাসায় আমার মা এরকম মাস্ক টাইপের কিছু আনো না, এবং উই অ্যাভয়েড দিস থিং, আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করি, মাস্ক রাখা বা মাস্ক আনা। সো এটা আমাদের একটু ক্লোজ রিলেটিভের সাথে হয়েছে। সো এটা থেকে একটা লাইক শিক্ষা পেয়ে গেলাম যে না, এরকমও হয়। আচ্ছা, এই মাস্কটা এখন কোথায়? মাস্কটা এটার ব্যাপারে আমি জানি না, বা যতই জানি এটা ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা তো আমরা পেলে আমাদের কালেকশনে রেখে দিতে পারতাম। যাই হোক, হ্যাঁ সেটাই, যারা আসতেন তারা দেখতে পারতেন। যাই হোক, আমার যেটা মনে হয় যে এরকম অদ্ভুত সব লজিক নেই। হ্যাঁ সেটাই, এটার কোনো লজিক নেই। এবং এরকম অদ্ভুত ঘটনা আমি জানি যে আপনাদের কাছে রয়েছে, সেই ঘটনাগুলো আমরা চাই। এবং সেই ঘটনা পাঠাতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেইল করে আপনাদের ঘটনাগুলো জানাতে হবে। আর সেই জন্য যার দরকার আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয়, আপনি যদি চান, তাহলে আমরা আপনাকে ইনভাইট করব আমাদের স্টুডিওতে। যদি আপনি চান যে না আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো, সেটাও সম্ভব। আর যদি আপনি দেশের বাইরে থেকে আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তাহলে সেটা মোবাইলে রেকর্ড করে ফেলুন এবং তারপরে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। সিলেক্টেড হলে সেই অডিও ক্লিপটি ডেফিনেটলি আমরা প্লে করব। আমার কাছে বেশ কিছু SMS চলে এসেছে, সাফওয়ান SMS করেছেন এবং তিনি মগবাজার থেকে SMS করেছেন। তিনি বলছেন ভূত FM অনেক এনজয় করছেন তিনি। আমাদেরকে SMS করেছেন নাসির উদ্দিন হেলাল। এছাড়াও আমাদের SMS তিনি বলছেন যে আমি 1 সপ্তাহ ওয়েট করি ভূত FM শোনার জন্য। তুরাগ আমাদের SMS করেছেন লালবাগ থেকে এবং তিনি বলছেন SMS বড় না কেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রামপুরা ঢাকা থেকে তারিন, পূর্ণ এবং তৃষা। রাফসান নুন আমাদের SMS করেছেন অনেক ভয় লাগছে। কবির আমাদেরকে SMS করেছেন মন অনেক ভালো লাগছে সেটা জানিয়েছেন। সুমন আমাদের কুমিল্লা থেকে SMS করেছেন মারুফ কেরানীগঞ্জ থেকে। আকিব আমাদের SMS করেছেন খুলনা থেকে। লাস্ট 4 উইকস অ্যাডমিশন টেস্ট ছিল। আরো কিছু লিখতে চেয়েছেন, আমি
পুরোটা পড়তে পারলাম না। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ফারসিম মিরপুর থেকে, এবং তিনি বলছেন যে আমাদের ছাদে এমন অনেক স্ট্রেঞ্জ কিছু ঘটেছে, এখনো ঘটে, সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। অবশ্যই আমরা সেগুলো জানতে চাই। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ডিজে জাহিদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আসমিয়া, রাশেদ আমাদের SMS করেছেন, রাহাত ময়মনসিং থেকে SMS করেছেন আমাদেরকে, এছাড়াও ফানা খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, আরতি, এছাড়াও মাসুক আমাদের SMS করেছেন টাঙ্গাইল থেকে, ধ্রুব আমাদের SMS করেছেন, তিনি লিখেছেন আই ফিল রিয়েলি গুড। আমাদেরকে সিফাত SMS করেছেন ঢাকা থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি স্বর্ণা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও ইয়ামিন সেকেন্ড যে ঘটনাটা সেটা তার কাছে অসাম লেগেছিল। সবুজ আমাদের SMS করেছেন আমাদেরকে হাসান মিরপুর 14 থেকে, এছাড়াও রাকিব আমাদের SMS করেছেন গুলশান থেকে, আমাদেরকে SMS করেছেন কান্তা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে করে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। নিশ্চয়ই মনে আছে আমাদের ফেসবুক ফ্যান পেজটি www.facebook.com/রেডিও ফুর্তি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। এবং আপনারা যেটা জানাচ্ছেন যে তার ঘটনাটা যেটা ছোটবেলা নিয়ে তিনি বলেছিলেন, সেই ঘটনাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ঘটনার রিলেটেড কোনো ঘটনা আছে নাকি আপনার কাছে? হ্যাঁ, ছোটবেলা সেই ঘটনাটার মতন। ছোটবেলার কোনো রিলেটেড ঘটনা নেই, তবে এই টাইপের আরো অনেক কিছু ঘটেছে আপনার সাথে। ওকে, আপনার সাথে তার এখন পর্যন্ত ঘটছেই এই ব্যাপারগুলো? হচ্ছে কন্টিনিউয়াসলি। লাস্ট 2 মাস আগের ঘটনাটা আমি বলতে পারি। আমি এই ঘটনাটা আজকে ভূত FM এবং গত 2 দিন আগে আমার মাকে ছাড়া আমি ঘটনাটা কাউকে বলিনি। আমি একেবারেই চুপ করেছিলাম, কাউকেই বলিনি নর্মালি। তো আজকে আমি ভূত FM আমার সেই ঘটনাটা নর্মালি ছোট একটা ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি, তারপর আমি আমার থার্ড স্টোরিতে যাব। তো এই ঘটনাটা হচ্ছে, আমি আমার ঘরে আমরা যে বাসাটায় গিয়েছি নতুন, সেই বাসার আমি আছি, বেলা তখন 1টা থেকে 1:30 বাজে। তো সেই মুহূর্তে আমার বাসায় কেউ নাই। আমি আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি চুল আঁচড়াচ্ছি। তো আমার ড্রেসিং টেবিলটা এমন জায়গায় যেখান থেকে আমার রুমের গেটটা লাগিয়ে দিলে বাইরে কিছু দেখা যায় না। তো আমি দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, আমার রুমের গেটটা লাগানো। তো তখন হঠাৎ করে আমি শুনলাম যে কেউ আমার গেটের আমার মেইন গেটের লক খুলে কেউ ভেতরে ঢুকলো। আমি জাস্ট শব্দটা শুনলাম যে কেউ একজন ঢুকেছে। তো আমি কিছু বললাম না। আমি ভাবলাম যে এই সময় আমাদের বুয়া আসার কথা, আমি ভাবলাম যে তিনিই আসছেন। আমি শব্দটা শুনলাম যে তিনি ঘরের ভিতর ঢুকছেন, আর আমি তাকে বললাম যে খালা, আজকে কাপড়গুলা কিন্তু একটু ভালো করে ধুয়েন। আমি এই টাইপের কিছু একটা তাকে বললাম। তো আমি কথাটা বলার সাথে সাথে আমি তাই রিপ্লাই পেলাম, একটা করে একটা রিপ্লাই পেলাম। আমি তাকে যখন আমি খালা বলে সম্বোধন করলাম, তিনি আমাকে রিপ্লাই করলেন বলে, এরকম একটা সাউন্ড আমি পেলাম। তো যখন আমি এই সাউন্ডটা পাওয়ার পরে আমি তখন ব্যাপারটা লক্ষ্যই করিনি, খেয়ালই করিনি যে আসলে কেন এরকম একবার একটা সাউন্ড পেলাম আমি। আর এটা পাওয়ার পরে তার কিছুক্ষণ সময় পার হয়ে গেছে। তো হঠাৎ করে আবার একইভাবে আমি দেখলাম যে আমার রুমের গেটে একটা নক, জাস্ট একবার টক করে একটা নক করলো। আমি তখনও কিছু মনে করি, আমি খালা আসতেছে, আমাকে নক করে গেল যে দেখো আমি আসছি, বা এরকম কিছু আমাকে বোঝালো। আমি তার ঠিক 2 মিনিট পরে আমার মাথায় সেন্স আসলো যে আমি বাসায় একা, আমার সাথে কি ঘটতেছে। আমি দৌড়ে গেলাম আমার রান্নাঘরের দিকে, বাট নো ওয়ান ওয়াজ দেয়ার। আমার রুমে কেউ ছিল না, আমার ফ্ল্যাটে, আমি পুরো ফ্ল্যাটে একা ছিলাম। তো আমি তখন চিন্তা করলাম যে কিসের সাউন্ড শুনলাম, আমার গেট খুলে কে ঢুকলো ভিতরে, আমার রুমের দরজায় কেই বা নক করলো। তো সেদিনই বিকালবেলা আমার কাঁপিয়ে জ্বর আসে। টানা 4 দিন আমি সেই জ্বরে ভুগি, প্রায় 104 ডিগ্রির মতো জ্বর চলে আসে সেই দিনের পরে। এটা লাস্ট 2 মাসের আগের ঘটনা, 2 মাস আগের ঘটনা। তো লিসেনার্স, আমি এখন আমার থার্ড স্টোরিতে চলে যাচ্ছি। তো এটা ঘটে 2011 সালে। তো আমরা আমাদের মিরপুরেই আমাদের এক বাসা থেকে অন্য বাসায় শিফট করছি। তো এখন আমি বর্তমানে যে বাসাটাতে থাকি, ঘটনাটা সেই বাসারই। আর সেই বাসাটা আমার বাসাটা যেখানে, এলাকাটা খুবই জনশূন্য, গাছগাছালি ঘেরা, খুবই নির্জন একটা এরিয়া। পাশে নদী দেখা যায় আমার রুম থেকে, আমার বারান্দা থেকে। তো আমি যখন ওই বাসাতে যাই, দ্য ফার্স্ট টাইম আমি যখন ওই বাসায় যাই, তখন আমার কাছে মনে হলো ঘরে প্রবেশ করার পরপরই না আমার ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত একটা শিহরণ হলো, যে না কিছু ভাল লাগতেছে না, বাসাটা জানি কিরকম, আমার কাছে ভাল লাগে না। আরেকটা জিনিস বলে রাখা ভালো, তো আমার ওয়াশরুমে যে ভেন্টিলেশন আছে সেখান থেকে দুটো নারকেল গাছ একেবারে লাগানো, আমি গেটও খুলতে পারতাম না, ওই জানালাটা খুলতে পারতাম না, ওই গাছের পাতার সাথে বাড়ি খেত। তো যাই হোক, আমি আমার 4 তলার বাসা আমি গেলাম।
ওই বাসায় আছি প্রায় ঢোকার প্রায় 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ কি এরকমই, 2-3 সপ্তাহ পরে তো আমি বাসায় একা থাকবো। আম্মু কোথায় যেন যাচ্ছে আমার 2 ভাইকে নিয়ে। তো আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে একা রেখে যেও না, আমার না কেমন যেন ভয় লাগে। তো আমার আম্মু একটু বকাঝকা করলে, এত বড় মেয়ে একা থাকতে পারে না, এরকম করলে কি হবে, এন্ড অল দ্যাট, ভবিষ্যতে আর অনেক সময় একা থাকতে হবে না, হাবিজাবি অনেক কিছু বললো। তা আমি আর কি মানে জাস্ট রিকোয়েস্টই করলাম যে প্লিজ আমাকে একা রেখে যাও না, আমার খুব খারাপ লাগে, আমি আসলে ব্যাপারটা শেয়ার করতে পারি না, আমার কেমন লাগে, হ্যাঁ শেয়ার করতে পারি না, কিন্তু আমি বলি যে আমার খুব খারাপ লাগে। তা আম্মু বলে যাতে কিচ্ছু হবে না। আর ঘটনাটা ছিল, যেটা ঘটে সেটা ছিল গরমকালের ঘটনা। আর খুব লোডশেডিং এর প্রবলেম ছিল, একবার কারেন্ট চলে গেলে 1.5-2 ঘন্টা নিচে আর আসতে চাইতো না। তো সেদিনও আমি আম্মুকে বললাম যে প্লিজ যাও না, আর কি মানে আমার খুব খারাপ লাগতেছে, প্লিজ যাও না। তো আম্মু আমাকে বলতো তুমি আমার সাথে চলো। তো আমি সামহাও কোনো একটা রিজন ছিল যার কারণে আমি যেতে পারিনি। হ্যাঁ, আমার কোনো একটা মানে ইম্পর্টেন্ট কিছু ছিল যার কারণে বাসা থেকে যেতে পারিনি, তো বাসায় ছিলাম। তো আমার জন্য চার্জার আর মোমটা রেখে গেল। ঘটনাটা শুরু ঠিক তারপর থেকে। আমার মা আমার ভাই বাসা থেকে বের হয়ে গেল। তো ওই বাসায় তখন আমি নতুন, আমি আশেপাশে কোনো ফ্ল্যাটের কাউকে চিনি না। আমি আমার রুমে বসে আছি। তো আমি করলাম সেখান থেকে আমি আমাদের টিভি রুমে চলে গেলাম, লিভিং রুমে চলে গেলাম টিভি দেখতে। তো আমি টিভি দেখছি তো দেখছি আমি আসলে নিজেকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি একা না, আমি টিভি দেখছি, আমার সাথে মানে না, নো প্রবলেম। আমি নিজেকে সান্ত্বনা দিতে চাচ্ছিলাম যে না, আমি একা না, কারণ আমি জানি আমি ব্যাপারটা আমার ভিতরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল যে আমি মানে আই এম অ্যালোন হিয়ার, আমি ঘরে পুরা আমি একেবারেই একা। তো তার ঠিক কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ইলেকট্রিসিটি প্রবলেম হলো, লোডশেডিং, চলে গেল কারেন্ট। আমি স্তব্ধ হয়ে গেলাম যে ঠিক ওই মুহূর্তে আমি কি করব। একে তো ভয় পাচ্ছি, দ্বিতীয়ত চলে গেল কারেন্ট। আমি তাড়াহুড়ো করে দৌড় দিয়ে আমার চার্জারটা নিতে গেলাম। চার্জারটা আমি নিয়ে আসলাম, আমার রুমে গেলাম আমি চার্জারটা নিয়ে, এবং আনফর্চুনেটলি আমার চার্জারটা 5 থেকে 10 মিনিট জ্বলার পরে আমার চার্জারটা নিভে গেল, মানে আমার চার্জারটা বন্ধ হয়ে গেল। তো আমি ভাবলাম হয়তো ব্যাটারি ডাউন হয়ে গেছে বা কিছু একটা প্রবলেম। আলোটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছিল, উজ্জ্বল আলো থেকে আস্তে আস্তে ফিকে হয়ে একসময় বন্ধ হয়ে গেল আমার আলোটা। আমি চার্জার হাতে নিয়ে বসে আছি ঠিক তখন। তো আমার হাতে Nokia 1100 একটা মোবাইল ছিল যেটার উপর একটা লাইট থাকে, আমি সেই লাইটটা অন করলাম। তো পুরো ফ্ল্যাটে আমি একা, এই নতুন একটা ফ্ল্যাট, একেবারে আজগুবি, আমার কাছে একটা আজগুবি ফিলিং হতো ওই বাসাটার মধ্যে, ওই 4 তলার ওখানে, মানে ওই বাসাটাই আর কি। এখনো তো আমি ওই বাসায় আছি। তো যাই হোক, আমার কাছে একটা ফিলিং হচ্ছিল যে কেমন যেন লাগছে। আমি মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করে আমি মোম খুঁজতে গেলাম। তা আমি যখন মোম খুঁজতে যাচ্ছি, আমি মোম কোথায় রাখি ঠিক ওই মুহূর্তে আমি ভুলেও গেছি যে আমাদের মোম কোথায় রাখে, মোমবাতি কোথায় থাকবে এখন। তো ঠিক অনেক কষ্টে, অনেক প্রায় 10-15 মিনিট সার্চ করার পরে আমি একটা মোম খুঁজে পেলাম। সেটা ছিল একেবারেই ছোট্ট একটা মোমবাতি আমি খুঁজে পেলাম। আর মোমবাতি খুঁজে পেলাম ঠিকই, বাট আমি তার সাথে কোনো ম্যাচ খুঁজে পাচ্ছিলাম না। আরো কিছুক্ষণ চেষ্টা করার পরে আমি একটা ম্যাচ পেলাম, এবং আনফর্চুনেটলি এগেন আমার সেই ম্যাচ মানে বক্সের ভেতরে মাত্র 2টা কাঠি ছিল। আমি সেই 2টো কাঠি নিয়ে বসে আছি, কারণ আমি নার্ভাসনেস আমার ভেতরে কাজ করছে, আমি ঘামছিলাম, আমার হাতের ঘামে আমার ম্যাচ বক্সটা ভিজে যাচ্ছিল, আমি যেখান থেকে জ্বালাবো। তারপর আমি একটা কাঠি বের করে ভেঙে ফেললাম, আমি জ্বালাতে পারছিলাম না, সেটা ভেঙে গেল। তারপর আমি আবার আরেকটা কাঠি বের করে খুব কষ্টে আমি সেই মোমবাতিটা জ্বালালাম। আর ঠিক ওই মুহূর্তটা আমার কাছে মনে হচ্ছিল যে এটাই মনে হয় বেঁচে থাকার শেষ অবলম্বন। আমার এই মোমটুকুই, আমার মানে মোমবাতিটুকু, আলোটুকুই আমার কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন। এবং আমি আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করছিলাম, আল্লাহ মোমটা যেন একটু দেরিতে নেভে। তাই মোমটা আমার সামনে রেখে আমি জবুথবু হয়ে বসে আছি আমার খাটের উপরে। আমার মোমটা জ্বলছে, পিন করে আমার মোমটা জ্বলছে। আর আমি ঘরের দরজা জানলা সব লাগিয়ে দিলাম, বাতাস আসলে যদি মোমটা নিভে যায়, আমার কাছে আরেকটা ম্যাচ নেই আমি যে মোমটা জ্বালাবো, চুলাও জ্বলছে না, আমি কি করব। ঠিক এজন্য আমি মোমটাকে দু হাতে মোমের দুপাশে ধরে আমি বসে আছি। আমার মোমটা আস্তে আস্তে গলে যাচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল মোমটা গলার সাথে সাথে আমার বেঁচে থাকার আশাটা আরো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছিল। তারপর একসময় মোমটা নিভে গেল। তো লাস্ট পর্যন্ত আমি অঝরে কাঁদছি, মোমটা যখন জ্বলতেছে আমি অঝরে কাঁদতেছি, জানা এখন যদি মোমটা নিভে যায় আমি কি করব, আমার কি করার আছে, আমার কিছুই করার নেই, আমি বসেই আছি স্টপ। তখন মোমটা যখন নিভে গেল, লাস্টে মোমের যে ফিতাটা থাকে লাস্ট মানে সেটাও জ্বলছিল, সেটাও একসময় নিভে গেল। আর আমি পুরো ফ্ল্যাটে একেবারে অন্ধকারে, আমি একটা মানুষ, আমি একা বসে আছি। আর আমার ওই ফ্ল্যাটে আমি জানি না আমার কাছে কেন এই ফিলটা হয়, যখন আমি একা থাকি, আমার রুমে থাকি আর যেখানেই থাকি, আমার কাছে মনে হয় someone might have staring at me, আমার কাছে এটা মনে হয় যে কেউ একজন আমাকে দেখছে। মানে আমি জানি না আমার ভেতরে এই ফিলটা কেন আসে, আমি একা 1 সেকেন্ডের জন্য আমি থাকতে পারি, আমার কাছে মনে হয় কেউ উপর থেকে আমার দিকে তাকিয়ে আছে, মানে কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার কাছে সেই ফিলটা হয়।
তো যাই হোক, আমার কাছে তখনও মনে হচ্ছিল আমি যখন একা বসে আছি পুরো ঘরে, কোনো লাইট নাই, আমার হাতে Nokia 1100 ওই লাইটটুকু ছাড়া আর কোনো লাইট নেই, পুরো ফ্ল্যাটে আমি একা। তো মনে হচ্ছিল আমার আমার পাশে কিছু একটা আছে, কিছু একটা অবশ্যই আছে, আমার এরকম একটা ফিল হচ্ছিল। তো এটা আমি কাঁদছি, আমি অঝরে কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি বসে আছি। তো এমন সময় আমার গেটে, আবার মেইন গেটে একটা নক হলো, ক্লাক করে একটা নক হলো। তা আমি আগে বলে রাখি, আমার নানি আমাকে শিখিয়ে দিয়েছেন অনেক আগে, ছোট থাকতে। এর আগেও সবাই বলে, এটা একটা কমন জিনিস যে একা, মানে একটা মানুষ একা, সরি, তুমি একা থাকলে কেউ যদি তোমাকে একবার নক করে তুমি গেট খুলবা না, কিংবা কেউ তোমাকে একবার ডাক দিলে তুমি সেটাতে সাড়া দিবা না, কারণ মানুষ কখনো একবার ডাকে না, কিংবা মানুষ কখনো একবার নক করে থেমে যায় না, তে বারবার ডাক দিবেই। তো আমি তখন সেই মুহূর্তে সেটা আমি ভুলে গিয়েছিলাম, কারণ হার্ট এত জোরে, মানে এত ফাস্টলি বিট করছিল যে আমার কিছু মানে মনে ছিল না আমি কি করবো। তো আমার গেটে একবার নক হওয়ার সাথে সাথে আমি দৌড় দিয়ে চলে আসলাম, মানে কাঁদতে কাঁদতে আমি গেট খুলে আমি চিৎকার করতেছি, আম্মা আম্মা বলে আমি চিৎকার করতেছি যে আসছো, এরকম করে চিৎকার করছি। তো আমি দেখলাম যে কেউ নাই আমার গেটের সামনে। আমার গেটে কে নক করলো, আমি চারপাশে লাইটটা দিয়ে আমি একটু খুঁজলাম, সার্চ করলাম। তো কিছুক্ষণ পরে আমি ওখানে গেটটা খুলে রেখেই আমি ওপরের দিকে লাইটটা দিলাম, মানে ওপরের সিঁড়ির দিকে। আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। মানে এরকম একটা দৃশ্য আমার, মানে এরকম একটা দৃশ্য দেখলে যে কোনো মানুষ, মানে তার হার্টবিট স্টপ হয়ে যাবে, এরকম একটা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম আমি। আমি যেটা দেখলাম সেটা দেখে আমি যে সিঁড়ির ওপরে যে একটা সিঁড়ি পার হওয়ার পর একটা ছোট জানালার মতো থাকে, সেই জানালাটা ধরে আমার দিকে বিশাল কদাকার কেউ একজন তাকিয়ে আছে। মানে সে মানুষের আকৃতি তো অবশ্যই না, তার অতিরিক্ত বড় একজন আকৃতির একটা অবয়ব আমি টের পাচ্ছি। এটা মানুষের অবয়ব বলবো না কিসের অবয়ব বলবো আমি জানি না, বাট বিরাট বড় একটা কিছু, শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছি, সে আমার দিকে তাকিয়ে আছে। আমি জাস্ট লাইটটা দিয়ে তার দিকে, মানে ওভাবেই আমি দাঁড়ায় আছি, আমার কিছু করার ছিল না ওই মুহূর্তে। আমি যখন এটা দেখলাম, দেখার পরে আমি যে গেটটা লাগিয়ে ভেতরে যাব সেই শক্তিটুকু আমার মধ্যে ছিল না। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এই নকটা করলো শুধুমাত্র আমার গেটটা খুলে সে ভেতরে প্রবেশ করার জন্য। আমার ভেতরে মনে হচ্ছিল যে আমি গেটটা খুললাম, এ যদি এখন ভেতরে চলে আসে আমার রুমের ভিতরে, আমি কি করব। তার মাঝখানে আমি একবার ভাবলাম যে পাশের বাসার কাউকে নক করব, তারপর এটাও ভাবলাম যে না, এখানে নতুন, আমি কাকে নক করব, এখন নক করাটা ঠিক হবে কিনা। অন্যান্য সময়ও লোডশেডিং হতো, বাট সেই সময় এখনকার মতো, মানে সেদিনকার মতো এত অন্ধকার ছিল না। সেদিন একেবারে গুটগুটে অন্ধকার চারপাশে পরিস্থিতি। তা আমি গেটটা লাগাতে পারছিলাম না। আমি গেটটা কোনো রকমে জাস্ট মানে ধাক্কা দিয়ে গেটটা লাগিয়ে আমি আমাদের ডাইনিং স্পেসের মধ্যে আমি লুটিয়ে পড়লাম। আমার আর কোনো কিছু খেয়াল নাই, একেবারেই আমি লুটিয়ে পড়লাম। আমার নিজের হাতটুকু নাড়ানোর শক্তি পাচ্ছি না, আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়েই যাচ্ছে। তারপর যখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে কারেন্ট আসলো, তারপর তার কিছুক্ষণ পরে আমার প্যারেন্টস যখন আসলো বাসায়, তখন মানে আমি কত যে কষ্টে নিজেকে সামলে নিয়েছিলাম সেটা শুধু আমিই জানি। আর ওই মুহূর্তের কথা মনে পড়লে এখনো কেমন কেমন যে ভয় লাগে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ছিল থার্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার তৃতীয় ঘটনার জন্য। ঘড়িতে সময় রাত 1:10 আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে কি করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি ভূত FM টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে লিখতে হবে কোড নাম্বারটি, উইচ ইজ 92125, এবং SMS টি সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। অর্থাৎ আপনাকে সিটি লিখতে হবে, তারপরে স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125, এবং লেখার পরে SMS-টা সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। বাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন। আমাদেরকে ফাইজা SMS করেছেন খাতুনগঞ্জ থেকে, আলিসা আমাদের SMS করেছেন আমাদেরকে, রিমা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আফসা, এছাড়াও আরাফাত আমাদের SMS করেছেন রাজেন্দ্রপুর
ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে এসএমএস, আচ্ছা তিনি বলছেন যে সাদিয়ার ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এলিনা আমাদের মতিঝিল থেকে এসএমএস করেছেন, আমাদের কমল আলী খান, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মারুফ কেরানীগঞ্জ থেকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শামীম এসএমএস করেছেন মারুফ কেরানীগঞ্জ থেকে। আচ্ছা, কবির আমাদের জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাফসান, এসএমএস করেছেন সন্ধ্যা কুমিল্লা থেকে। তারা সবাই মিলে ভূত এফএম শুনছেন বুঝতে পারছি। মেহেদি আমাদের এসএমএস করেছেন রুবেল, এসএমএস করেছেন আমাদেরকে রিমি, এসএমএস করেছেন আমাদেরকে আদিব, এসএমএস করেছেন আমাদেরকে মনির, এসএমএস করেছেন আমাদেরকে মোহনা, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বারাকাত, এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আজকের এপিসোডটাতে সবচেয়ে মজার ব্যাপার যে দুজন ঘটনা শেয়ার করেছেন এবং দুজনের সম্পর্কেই অনেক ভালো ভালো এসএমএস আমরা পেয়েছি। দিস ইজ রিয়েলি গ্রেট। আমার মনে হয় যে পরবর্তী ঘটনাগুলো আপনাদের ঠিক একইভাবে আনন্দ দেবে। আমাদের আরো একটা অডিও ক্লিপ রয়েছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে প্লে করব এবং সেই অডিও ক্লিপটার পরে আমরা চলে যাব আবারও আমাদের নতুন আরেকজন অতিথি আছেন তার কাছে, এবং তারপরে সময় পেলে আমরা আবারও ফিরে আসবো এই দুজন অতিথির কাছে। সো আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। রাত যত বাড়ে ভয় তত বাড়ে, এটা সবাই জানি আমরা। সো শীতের রাত হলে তো কথাই নাই, শীতের রাত আরো বড় রাত, বড় রাতে বড় বড় ভয়। সেজন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে, কোনো উপায় নেই। এবং ব্রেকে যাবার আগে জানিয়ে দিয়ে আমাকে এসএমএস করুন, এবং আমাদের যদি ইমেইল করতে চান ইমেল অ্যাড্রেসটি আরো জানিয়ে চাই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। যদি আপনারা ঘটনা না পাঠান তাহলে ভূত এফএম থেমে যাবে। সো ভূত এফএম কে সচল রাখতে হলে আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এখনই। চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hood FM, haunted by Airtel. হ্যালো লিসেনার, আমি নাবিলা বলছি ফ্রম ফরিদাবাদ, ঢাকা থেকে। আমি আজকে আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা 2006-এ আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমি যে কাজিনের কথা বলবো সে আপুটি ডাক্তারি পড়াশোনা করতেন। আপু ছোটবেলা থেকে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। আপুর রাত জাগার অভ্যাস ছিল না। আপু প্রায় প্রতি রাতেই 10টা-11টার মধ্যে ঘুমিয়ে পড়তেন, বাট সে ভোরবেলা 3:30-4টা থেকে উঠে তার স্টাডি কন্টিনিউ করতেন। তো ডাক্তারি পড়াশোনা করতে গেলে অবশ্যই কঙ্কালের প্রয়োজন হয়। আপুর একটি নয় 2টি কঙ্কাল ছিল, বিকজ আপু 2টি বিভাগ নিয়ে পড়াশোনা করতেন। একটি কঙ্কাল অলওয়েজ আপু টেবিলের পাশে ঝুলানো থাকতো, আর একটি কঙ্কাল ভাঙ্গা অবস্থা আপু বেডের নিচে রাখতেন। যখন সেটা প্রয়োজন হতো তখন সেটা সে ইউজ করতেন। তো একদিন রাতে আপু স্টাডি করতে করতে অনেক লেট হয়ে যায়। সেদিন প্রায় 1টা-1:30 বাজে আপু স্টাডি কমপ্লিট করে আপু বেডে যাচ্ছে ঘুমানোর জন্য। হঠাৎ করে আপুর মনে হয় আপুকে পিছন দিক থেকে কেউ এসে জড়িয়ে ধরে। তো আপুকে এত জোরে জড়িয়ে ধরে যে আপু নিঃশ্বাস নিতে পারছিল না। পরে আপু অনেকক্ষণ ট্রাই করে ছাড়ানোর জন্য, বাট আপু পারছে না। এমনকি আপু ট্রাই করে পিছন ঘুরে তাকিয়ে দেখার জন্য যে কে তাকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছে, বাট আপু সে ওয়েটা বা সে বোর্ডটা আপু ছিল না। তো এক পর্যায়ে অনেকক্ষণ পর আপু নর্মাল হয়। নর্মাল হওয়ার পর আপু সেই রাতে অনেক ভয় পায় এবং আপু ঘুমাতে পারে না সারা রাত। পরের দিন সকালে উঠে আপু আন্টিকে বলে যে গত রাতে তার সাথে এমন একটি ঘটনা ঘটে। আন্টি তার কথাটা খেয়াল না করে বলে মেবি তোমার মনের ভুল। তা আপু ওদিকে আর খেয়াল না করে আপু নর্মাল ভাবে থাকতে থাকে। এরপর 2-3 দিন পর আপু রাতে ঘুমিয়ে থাকে। হঠাৎ করে আপুর অনেক গরম লাগে, গরমের জন্য আপু ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর আপু হঠাৎ ফ্যানের দিকে তাকায়। ফ্যানের দিকে তাকিয়ে দেখে আপু একটি মেয়েকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে, ফ্যানের সাথে বেঁধে মেয়েটির পা বেঁধে রেখেছে এবং মেয়েটির মাথার চুল আপু মুখের সামনে পড়ছে। এটা দেখে আপু অনেক ভয় পেয়ে যায়। আপু লাফ দিয়ে উঠে লাইট অন করতে থাকে। অনেকক্ষণ লাইট অন করার ট্রাই করে, বাট লাইট অন হচ্ছিল না।
তারপর এক পর্যায়ে পাশের রুম থেকে আন্টি আসে, আন্টি এসে বলে কি হয়েছে, তুমি বারবার কেন এত রাতে লাইট অন অফ করছো? কিন্তু আপু অনেকক্ষণ ধরে ট্রাই করছে, লাইট অন হচ্ছে না। কিন্তু পাশের রুম থেকে আন্টি এসে বলছে আপু নাকি বারবার লাইট অন অফ করছেন। তো এরপর থেকে আপু অনেক মানসিক প্রেশারে ভুগতে থাকে। আপু পড়াশোনা করতে পারতো না, বিভিন্ন মেন্টাল চাপ পড়তো আপুর মাথায় এবং মানসিক অনেক সমস্যা দেখা দিতে থাকতো। তো আরেকদিন রাতে আপু এরকম ঘুমিয়ে থাকে। তো রাতে উঠে পানি খাওয়ার জন্য, তো আপু উঠে ডাইনিং টেবিলের সামনে যায়। আপু ডাইনিং টেবিলের সামনে থেকে আপুর রুমটি সরাসরি দেখা যেত, বরাবর ছিল আপুর রুমটি। তো আপু পানি খাচ্ছে, পানি খাওয়ার পর হঠাৎ করে আপু জোরে একটা চিৎকার দেয়। তো চিৎকার দেওয়ার পর হঠাৎ আন্টি আসে, কি হয়েছে, তুমি এত রাতে এত জোরে চিৎকার দিচ্ছ কেন? তো আপু কোনো কথা বলতে পারে না। আপু সরাসরি আপুর রুমের দিকে খালি ইশারার দিকে তাকিয়ে দেখে। তো তাকিয়ে দেখার পর আপু কোনো কথা বলতে পারে না। সাথে সাথে আপুকে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং প্রায় 3 মাস আপু হসপিটালে থাকে, মানসিক প্রেশারে থাকতে থাকে। আপু কোনো কথা বলতে পারে না। সেই 3 মাস আপু প্রায় মাঝে মাঝে রাতে জোরে জোরে চিৎকার দিয়ে উঠতো, এছাড়া আপু কোনো কথা বলতে পারতো না। 3 মাস পরে আপু এক পর্যায়ে নর্মাল হয়। নর্মাল হওয়ার পর আপুকে আস্ক করা হয় কি হয়েছে, Exclusively সেই on রাতে তুমি এত জোরে কেন artonaut.com. চিৎকার দিয়েছিল এবং এরপর থেকে হঠাৎ তুমি কেন কথা বলতে পারলে না? তো এটা বলার পর আপু অ্যান্সার দেয় যে আপু যখন ডাইনিং টেবিলে দাঁড়িয়ে পানি খাচ্ছিল তখন তার রুমের দিকে তাকিয়ে দেখে যে টেবিলের পাশে আপু যে কঙ্কালটি ছিল, সেই কঙ্কালটি বেডের নিচে যে কঙ্কালটিকে নাকি জোড়া লাগাতে দিচ্ছিল। এটা দেখে আপু হতভম্ব হয়ে যায় এবং কোনো কথা বলতে পারে না। আপু এখনো মাঝে মাঝে এরকম মেন্টাল প্রেশারে ভুগতে থাকে। আপু পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না। তো এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমাকে ঘটনা বলতে উৎসাহিত করেছে আমার ছোট ভাই এআই তামিম। FM. Haunted by Airtel. হঠাৎ করে যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন তারা যদি দেখেন যে এরকম অনেক সময় দেখা যায় যে একটা রুমের মধ্যে 2 জন থাকেন, অনেক সময় 3 জন থাকেন, বা এক সময় অনেকে দেখা যায় যে গ্রুপ স্টাডি করতে একসঙ্গে থাকেন। তো এরকম যে দেখেন যে হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভাঙলো এবং একটি কঙ্কাল আরেকটি কঙ্কালের মানে এরকম জোড়া লাগাচ্ছে, এটা কিন্তু খুব ভয়াবহ একটা ব্যাপার। তো আমি এটাই বললাম আর কি, যে কেউ যদি হ্যালুসিনেট করে বা হ্যালুসিনেশন হয়, কারো যদি মানে ভুল দেখা হয়, তারপরে ওই মুহূর্তটা যিনি দেখেন, আমি ধরেই নিলাম, আমি একদম মানে কি বলবো যে এই ঘটনাটা ঘটেছে এই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি যদি ধরেই নিই যে একেবারেই আমি ভুল কিছু দেখেছি, কিন্তু ওই মুহূর্তটা কেমন যায় সেটা একটু চিন্তা করে দেখেন। মানে ওই মুহূর্তটা যদি আপনি কল্পনা করতে পারেন, সেটা মানে সহ্য করাটা খুব মুশকিল। যাই হোক, ঘড়িতে সময় রাত 1:24। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে মাসুম এতক্ষণ ছিল এবং এখনো আছে, একটু বাইরে গেছে মাসুম। আর সেই সাথে আরো রয়েছে আমাদের অতিথিরা, এবং আমি বলেছিলাম যেরকম যে আমাদের আরো একজন, আজকে সবাই প্রতিদিনই ছেলেরা গল্প বলেন, আজকে মেয়েরা গল্প বলছেন, এবং আমাদের সঙ্গে নতুন আরো একজন জয়েন করেছেন। আমরা তার কাছে যাব এবং তার ঘটনা শুনবো। আপনারা আমাদের সাথেই থাকুন। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। মাসুম আবার চলে এসছে, সো মাসুম ওয়েলকাম ব্যাক। আমরা প্রথমে শুনি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার্স, আমি লিজা, এসেছি আজিমপুর থেকে। ওকে, আমরা আপনার ঘটনায় যাই। আচ্ছা, আমার প্রথম ঘটনাটা হচ্ছে, এটা সাতক্ষীরার একটা ঘটনা। এটা আমার ছোট খালার সঙ্গে ঘটা একটা ঘটনা। তো ঘটনাটা ঘটে 1999-এ। সেই সময় আমার খালা 9-এ পড়তো। তো দিনটা এরকম শীতের দিন। তো সেদিন আসরের দিকে যে কোনো একটা কারণে আমার নানির সাথে আমার খালামণির একটা ঝগড়া হয়, পড়াশোনার বিষয়ে একটা ঝগড়া হয়। তো এর মাঝে বলে রাখা ভালো যে আমার নানা বেঁচে ছিলেন না সেই সময়, এবং আমার নানার কবরটা ছিল আমার নানু বাড়ির বিল্ডিংটার সামনে একটা পুকুরের পাশে। তো নানুর সাথে ঝগড়া হওয়ার পরে খালামণি কাঁদতে কাঁদতে নানার কবরের পাশে যে দাঁড়ায় আর কি, এবং কান্না করতেছিল। তো একটা সময় সে হাঁটতে হাঁটতে কবরের পাশ থেকে নানু বাড়ির এরিয়া পার হয়ে একটা পাশে সরিষা ক্ষেত ছিল বিশাল, সেই সরিষা ক্ষেতে যে একটা আইলের উপর বসে থাকে, বসে বসে কাঁদতেই থাকে। তো এই সময়ের মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়, এবং ঠিক এই কথাটুকুই তার মনে ছিল। এবং
এরপরে হয় যেটা যে মাগরিবের আজান শেষ হয়, এশার আজান শেষ হয়, কিন্তু খালামণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এর মধ্যে সবাই খোঁজ খবর নেওয়া শুরু করে দেয়, এবং সে সময় মোবাইল ছিল না, টেলিফোনে বা আশেপাশে যে যেখানে ছিল সবাইকে খোঁজ নিতে আশেপাশে আত্মীয় স্বজনের বাসায় পাঠানো হয়। তো এই সময়ের মধ্যে প্রায় রাত 10টা বেজে যায়। তো বাড়িতে মোটামুটি একটা আত্মীয় স্বজনের বেশ ভালো একটা জটলা হয়ে যায় সেই সময়ের মধ্যে। তো নানু বাড়ির যে মানে বিল্ডিংটা ছিল সেখান থেকে একটু দূরে ছিল পাঁচিলের গেটটা। তো সবাই খুঁজে টুজে যখন না পেয়ে মানে ফিরে আসতেছিল, তখন আনুমানিক 10টার মতো হবে রাত। তো আমার এক খালু ছিলেন বিল্ডিং এর ভিতরে, তিনিও বের হচ্ছিলেন বিল্ডিং থেকে, এবং সবাই যারা মানে খুঁজে ফিরে আসতেছে না পেয়ে তারাও ঠিক মানে বাড়ির ভিতরে ঢুকতেছিল। ঠিক এই সময় একটা একটা মানে হাওয়া বা একটা বাতাস আসে, এবং ঠিক নানুবাড়ির যে বিল্ডিং এর গেটের সামনে একটা শিশু গাছ ছিল, এবং ওই গাছের উপর থেকে হঠাৎ করে ধপাস করে আমার খালামণি মাটিতে মানে সেন্সলেস অবস্থায় পড়ে যায়। একদম হঠাৎ করে? হ্যাঁ, একদমই মানে এর আগেও হয়তো বা ওই গাছের দিকে বা এমনিতেই নজর গেছে, কিন্তু আসলে কেউ দেখা যায়নি। কিন্তু ওই সময়টা আসলে হঠাৎ করে পড়ে, এবং আমার যে খালু বিল্ডিং এর ভিতরে ছিলেন উনি আসলে জিন ভূত বা এসব কিছুই বিশ্বাস করতো না। আর আমার ওই খালামণি ছোটবেলা থেকেই মোটামুটি একটু সমস্যা ছিল, তো যেহেতু বিশ্বাস করতো না, আবার এরকম একটা ঘটনা, তো মানে সবাই একটু আশ্চর্য হয়ে যায়। তো সাথে সাথে যেটা করা হয় যে আমার আরেক খালা, সেজ খালার ননদ ছিল, উনি হচ্ছেন কবিরাজ টাইপের, মানে জিন হাসিল করতেন। তো উনাকে খবর দেওয়া হয়, সাথে সাথে উনি চলে আসেন। তো উনি এসে খালামণিকে দেখে যেটা মানে আর কি জিনের দ্বারা যেটা বলেন, যে উনি যখন ওই সরিষা ক্ষেতের মধ্যে বসে কাটতেছিল ঠিক ওই সময় আর কি যে মাগরিবের আজানটা হয়েছে এই সময়। তো জিনদের সাধারণত একটা বিষয় থাকে যে ওরা খুব সম্ভবত যারা আর কি বদ টাইপের জিন, যে তারা আর কি আজানের শব্দটা যেখানে না শোনা যায় সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে আজানের সময়। ওই সময় ওদের রুটে ওকে দেখতে পায় ওরা, এবং কাঁদতে ছিল দেখে ওদেরও একটু মায়া হয় বা সহানুভূতি বা হয়তো বা যে কোনো একটা খারাপ উদ্দেশ্যেই হোক, ওরা ওকে উঠায় নিয়ে যায় ওখান থেকে, এবং নিয়ে যায় এমন একটা জায়গায় যে নানুবাড়ি থেকে খুব দূরে, প্রায় 8-10 কিলো দূরে একটা শ্মশান ঘাট, যেটা সাতক্ষীরাতে খুব পরিচিত দোগাছি শ্মশান নামে। তো ওই শ্মশানে একটা ছোট্ট ঘর, যেটা মানে ওই পোড়ার বিভিন্ন জিনিসপত্র হয়তো বা রাখা হয়, তো ওই ঘরে ওকে রাখে, ঘুটঘুটে অন্ধকার একটা ঘর। তো সেন্স ফিরে যখন, তখন ও কাঁদতে থাকে, প্রচন্ড কাঁদতে থাকে, এবং কান্নার মাঝে বারবারই একটা কথাই বলতে থাকে, আমি আব্বার কাছে যাব, আমি আব্বার কাছে যাব। তো হঠাৎ করে একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ও দেখতে পায় যে বড় সাইজের একটা মানে খুব বড় একটা টকটকে লাল আপেল ওর সামনে শূন্যে ভাসতেছে, এবং কেউ একজন কোন একটা কণ্ঠস্বর ওকে বলতেছে, আপেল খাবি, নে আপেল খা, ঠিক এভাবে। তো ও আরো কান্নার স্পিডটা আরো বেড়ে যায়, এবং তখন আরো জোরে জোরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে আব্বার কাছে নিয়ে যাও, আমি আব্বার কাছে যাব। তো ঠিক সেই সময় আরো একটা এরকম অদ্ভুত ভাবে একটা কমলা, অনেক বড়, সেটাও সামনে এরকম শূন্যে ভাসতে থাকে, এবং কেউ একজন বলে, অন্য একটা কণ্ঠস্বর, যে কমলা খাবি, নে কমলা খা, কেন বাবার কাছে যাবি, আমাদের কাছে থাক। এইভাবে ওকে কথাগুলো মানে বলে। তো ও তো কোনো কিছুতেই কনভিন্স না, ও মানে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, এবং এত অন্ধকার কাউকে দেখা যাচ্ছে না, ও তো ভয়ে, আর ও এমনিতে একটু ছোটখাটো, তো সব মিলায় মানে ও খুব একটা খারাপ একটা অবস্থার মধ্যে ছিল, এবং কান্নাকাটি করতেছে প্রচন্ড। তো এদের মধ্যে তৃতীয় যে জিনটা ছিল, হয়তো বা ওর মানে খারাপ লাগছে বা যে কোনো একটা কারণে ওর একটা ফিলিংস হয়েছে ওর প্রতি। তো ওই সময় এর মধ্যে তো রাত 10টা বেজে গেছে, তো ওকে কিভাবে রেখে যাবে এই একটা চিন্তা ভাবনা করে ওকে ওই গাছটার উপরে, ঠিক ওই সময় সবাই যখন ফিরতেছিল ওই সময় ওকে রেখে যায়, এবং একটা বাতাস দিয়ে যায় যাতে ও পড়ে যায় নিচে, কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি, বাট সেন্সলেস অবস্থায় পড়েছিল। এবং পরবর্তীতে এই ঘটনাটা আমরা যে ওই খালার মাধ্যমে জানতে পারি। তো এই ছিল আচ্ছা, আমরা আজকে জানি যে মানে সবাই মেয়েরাই শেয়ার করছেন, সো আমরা আজকে আপনার সাথে আপনার হাজবেন্ড এসছেন, ওনার নামটা একটু বলবেন? আমি আজকে আর ওনার কাছে যাচ্ছি না, নেক্সট মানে উইকে হয়তো তাকে আবার আমরা ডাকবো, যদি উনি সময় করে আসতে পারেন। নামটা একটু বলেন ওনার। ও হচ্ছে মুন্না। আচ্ছা, এবং আমাকে উনি আমরা তো অফ এয়ার ওনার সাথে কথা বলছিলাম মুন্না ভাইয়ের সাথে, এবং উনি বলছিলেন
আপনার যেটা আরো মানে আপনি তো বলছিলেনই, উনি বেশ গুছিয়ে বলছিলেন। আমি নেক্সট উইকে যদি উনি আসেন তাহলে আমরা ডেফিনেটলি আপনাদের সামনে নিয়ে আসবো, এই উইকে নিচ্ছি না। একটু বলবেন যে উনিও বলছিলেন যে আপনার মা তিনি একা থাকেন, এখন একটা বাসায় একা থাকেন, এবং সেইখানে তিনিও অনেক কিছু দেখেছেন, মানে কিন্তু উনি অতটা ভয় পান না বা অতটা গুরুত্ব দেননি। কি ঘটে আপনার মায়ের সাথে এখন? আচ্ছা, তো আমার আব্বু মারা গেছেন 9-এ এবং আমি এসএসসি পাস করছি 2005-এ। আচ্ছা, তো আমি যে রুমটাতে পড়তাম, তো আমি চলে আসার পরে আমি যশোর ক্যান্টনমেন্টে পড়ছি পরবর্তীতে। তো ওখানে আসার পরে আমার আম্মু যেটা শুনতো যে আমার রুম থেকে মানে গভীর রাত পর্যন্ত পড়ার শব্দ শোনা যাইতো। তো ঠিক ওই রুমটা ঢোকার আগ পর্যন্ত আম্মু শব্দটা পাইতো, কিন্তু ঢোকার পরে আর কোনো শব্দ নেই। এবং এটা যে ঘুমের মধ্যে এমন কিছু না, এটা একটা ঘটনা। তারপরে যেটা আমার আব্বু মারা যাওয়ার পরে আমরা সবাই যেটা বেশি করে ফিল করতেছি যে ছায়া দেখতে পাই আমরা, বা কারোর প্রেজেন্স অনুভব করি আমরা বাসার মধ্যে। যেমন আম্মু কিচেনে রান্না করতেছে, হঠাৎ মনে হলো ঘরের দরজার এপাশ থেকে ওপাশে কেউ একজন দৌড়ায় বা হেঁটে গেল। তো এটা আমি, আমার হাজবেন্ড এবং আমার মানে অন্যান্য ফ্যামিলির অনেকেই এটা এক্সপিরিয়েন্স করেছে আর কি। ওকে, সো আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের ছোট ব্রেক নিতে হবে, এবং ব্রেকের পরে যদি টাইম থাকে তাহলে আমরা আবারও ফিরে আসবো ডেফিনেটলি। আমরা কিছু SMS তার আগে পড়তে হবে, কিছু SMS রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপসা আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন এই স্টোরি শুনে ভয়ে ঘুমাতে পারছি না, আপনার স্টোরি কথা বলছেন। ওকে, হ্যাঁ, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এই যে মানে একজন মানুষ, আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে যে কিছু ফলমূল শূন্যে ভাসছিল এবং একজন মানুষ হঠাৎ করে যদি গাছ থেকে মানে সামনে এসে পড়ে, যাকে খোঁজা হচ্ছিল। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। এবং আমি আপনার হাজবেন্ডের সাথেও কথা বলেছি, এবং তিনিও মানে তিনি তো আপনাদের ওইখানে গিয়ে নিজেও মানে কিছু কিছু জিনিসপত্র মনে হয় মানে উপলব্ধি করেছেন আর কি। দেখেছেন কিনা আমি ঠিক জানি না, সেটা আমরা পরে জানবো। বাট তিনিও উপলব্ধি করেছেন এবং তিনি বলছিলেন যে তিনি অতটা গুরুত্ব দেননি সেটা। যাই হোক, আমাদের কাছে টিটু SMS করেছেন বাসাবো থেকে, আমাদেরকে মুন SMS করেছেন আমাদেরকে, র্যামি SMS করেছেন আমাদেরকে, জ্যাসিন ইউকে থেকে অসাম স্টোরি, কমল আলী খান আমাদের SMS করেছেন শিবপুর থেকে। এছাড়াও আমাদেরকে আরতি SMS করেছেন আমাদেরকে রাজু বিএল কলেজ। আলিসা আমাদের SMS করেছেন মগবাজার থেকে, আজকের ভূত FM অনেক চরম হচ্ছে, আমাদেরকে SMS করেছেন ডোরেমন ওকে খিলগাঁও থেকে। SMS করেছেন আমাদেরকে আহমদ রিজভি। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি দুলাল, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সোহাগ সাতক্ষীরা থেকে। তাদের কাছে আজকের সব ঘটনাগুলোই ভালো লেগেছে। সাজিদ আমাদের মিরপুর থেকে SMS করেছেন, এবং তারা ছাদে বসে বসে ভূত FM শুনছেন। আজিমুল আমাদের হক আমাদের SMS করেছেন। আচ্ছা, তিনি বলছেন যে যে ঘটনাটা তিনি এই মুহূর্তে শুনলেন সেই ঘটনাটা তার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লেগেছে। রাহাত আমাদের SMS করেছেন শামীম বোটবাজার থেকে। আমাদের রিশাদ SMS করেছেন এবং তিনি বলছেন যে ভালো লাগছে। জীবন খিলগাঁও থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভাইয়া খুবই ভয় লাগছে। আমাদেরকে একরামুল কবির SMS করেছেন আমাদেরকে আজিমুল, SMS করেছেন আমাদেরকে রাহাত সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘুরিতে সময় রাত 1:38। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সবাই মিলে এখন আমরা
একসঙ্গে আছি। যতজন আজকে পার্টিসিপেট করেছেন, 4 জনের করার কথা ছিল, তার মধ্যে 3 জন করেছেন এবং 2 জন আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়েছেন এবং তারাও কিন্তু আমাদের সাথে আজকে পার্টিসিপেট করলেন। মোটমাট 5 জনের ঘটনা শুনলেন আপনারা এবং এখন পর্যন্ত প্রত্যেকের ঘটনাই আপনাদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে তার শেষ ঘটনাটি শোনার জন্য। আপনার নামটি বলে আবার আপনার ঘটনাটা শুরু করতে হবে প্লিজ। লিসেনার্স, আমি সাদিয়া বলছি আবারও। আমি এবার আমার 4th এবং শেষ ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার চতুর্থ যে ঘটনাটা সেটা ঘটেছে আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তখন আমি একবার বেড়াতে গিয়েছিলাম নারায়ণগঞ্জে। ওখানে তো নারায়ণগঞ্জে যখন গিয়েছি, নারায়ণগঞ্জে কাঁচপুর না এরকম মাঝখানে কোন একটা জায়গা, আমার আসলে সঠিক খেয়াল নেই। তখন আমি গিয়েছি বেড়াতে আমার এক মামার বাড়িতে। তো আমি আমার পিচ্চি ভাই বোন সাথে আম্মু এরকম আর ভাই এরকম কয়েকজন গিয়েছি ওখানে। তো ওখানে ওদেরই বাসায়, যাদের বাসায় গিয়েছি, সেই পিচ্চি মেয়েটা আমাকে বলে যে আপু জানো এখানে না অনেকে না অনেক কিছু দেখে, মানে এই জায়গাটা না ভালো না। আর বলে রাখা ভালো, ওদের বাসাটা যেখানে ছিল জায়গাটা একদম একটু একটু জঙ্গলের পাশে, একটু জনাকীর্ণ জায়গাটা। তো তখন পাথর মিল, ওখানে নাকি পাথরের মিল ছিল, অনেক পাথর কাটে শেপ করেন, আর অনেক কিছু মিল ছিল, অনেক পুরনো মিল ছিল। আর ওই মেয়েটা আমাকে যেই ঘটনাটা বলছে সেটা হচ্ছে যে এই পুরনো মিল থেকে প্রায় নাকি আবার আগের মতো মেশিন চালানোর কোনো শব্দ পাওয়া যায়। আবার নাকি ওই এখানে যারা থাকতো কিছু ছোট ছোট বাচ্চা নাকি দেখতে পাওয়া যায় এরকম। তো আমি ওর ঘটনাটা বলছে যে না, আমি এগুলো বিশ্বাস করি না। আমি আবার ওকে এই কথাটা বললাম। তার কিছুক্ষণ পরই যখন সন্ধ্যা নামলো, সন্ধ্যা নামার পরে আমি একা একা হাঁটছি ওদের বারান্দায়। তো বারান্দায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার সেই মিলের দিকে চোখ পড়লো। তো আমি কিছু দেখলাম না। তো অনেকক্ষণ আমি যখন খুব নিবিড় ভাবে আমি তাকিয়ে আছি ওই জায়গাটার মধ্যে, আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই সাদা কাপড় পরা কিছু একটা, আমি জানি না সেটা কি, দুজন দুপাশে একজন দুপাশ থেকে দুজন হাত ধরাধরি করে এদিকে তাকিয়ে আছে, আমার বারান্দার দিকে তাকিয়ে আছে এবং তাদের মাথাটা একটু, মাথা দেখা যায়নি, বাট সাদা কাপড়ে মোড়ানো, পুরোটাই সাদা কাপড়ে মোড়ানো। হাত দুটো দেখতে পেয়েছিলাম স্পষ্ট। দুপাশ থেকে দুজন হাত ধরাধরি করে উপরের দিকে তাকিয়েছে, উপরের দিকে মাথাটা ভাসিয়ে আমার দিকে তাকিয়েছে, বারান্দার দিকে। তো এটা দেখার পরে আমি পুরো স্টাক হয়ে গেলাম, যেটা আমি কি দেখলাম, এটা কি আসলে কি সত্যি ছিল নাকি ও বলার পরে এটা আমার ভিতর থেকে কোনো অনুভূতি ছিল না। নিজের চোখকে আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে ব্যাপারটা কি দেখলাম আমি। তো পরবর্তীতে আমার যখন কিছুদিন আগে যখন আমি আমার বাসায় ওই একই স্টোরিটা দেখলাম, 7-8 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা, যে আমার দিকে কেউ তাকিয়ে আছে ঘাড় বাঁকা করে, একটু অদ্ভুত দৃষ্টিতে, সেই ঘটনাটা আমার মনে পড়লো যে আমি নারায়ণগঞ্জেও এরকম একটা লুক আমি পেয়েছিলাম আমার ভেতরে। আর কিছুদিন আগেও আমার বাসায় এরকম একটা ঘটনা ঘটলো। এরকম ছোটখাটো অনেক ইনসিডেন্টস আমার সাথে হয় এখনো। আমি হুজুরের সাথেও কনসাল্ট করেছি ব্যাপারটা নিয়ে। তারা যে আমাকে কিছু একটা বলছেন যে কিছু একটা আছে, বাট আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলতে চাচ্ছি না, বাট ওই একটাই সাজেশন দিচ্ছি, তুমি কখন একা থেকো না, একা থাকলেই তোমার এরকম প্রবলেমস গুলো হয় নর্মালি। সো এই তো এই ছিল আমার 4th আর শেষ ঘটনা। থ্যাংক ইউ সো মাচ লিসেনার্স ফর লিসেনিং মি। থ্যাংক ইউ সো মাচ। ইউর মোস্ট ওয়েলকাম। অনেক কষ্ট করে স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করার জন্য এবং চমৎকার চমৎকার কিছু ঘটনা উপহার দেওয়ার জন্য, যেগুলো প্রচন্ডভাবে প্রশংসিত হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে তার শেষ ঘটনা শোনার জন্য। হে লিসনার্স, আমি আবারও দিশা বলছি। এবার যে ঘটনাটা আমি বলবো খুব শর্ট করেই বলবো। এটা হচ্ছে আমি জিনের প্রেজেন্স আমি দেখতে পাই। সবাই বলে জিন আছে কিনা, বাট হ্যাঁ আমি বিলিভ করি, কারণ আমি নিজে এটা প্রেজেন্স পাই। সো আই ওয়াজ ইন ক্লাস 4, আমি তখন ক্লাস 4 ছিলাম। সো এটা তখন বাবার পোস্টিং এর কারণে আমরা তখন যশোরে থাকি। সো আমাদের বাসার নিচে একটা ফ্যামিলি ছিল। তো ওই আপুকে আমাদের যে এরিয়াটা ছিল, এরিয়াটা একটু প্লেগ্রাউন্ডের পর একটু ঝোপঝাড় ছিল। সো আমাদের ওই এরিয়াটার একটা গ্রামে ভৈরব নদী ওই পারে ছিল নূরপুর গ্রাম, আর এই পাশে ছিল আমাদের বাসার এরিয়াটা, তো রেসিডেন্সিয়াল এরিয়াটা। তো ওইখান থেকে সো বেসিক্যালি ওইটার জায়গাটা খড়তলা বাজার, সবাই চিনবে, খড়তলার ওখানে একটা এরিয়া আছে, এরিয়াটা চিনবে। তো আমরা ওখানে ছিলাম। তো ওখানে অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় খয়ের গাছ, বাবলা গাছ, অনেক একটা একটু ঝোপঝাড়, একটু জঙ্গল টাইপের ওই জায়গাটা। তো কোনো এক ঈদে আপু তখন টিনেজ ছিল, আমি বলতে পারবো না, টিনেজের মতো ছিলাম তখন, যেহেতু ক্লাস 4 ছিলাম। তো কোনো এক ঈদে আপুকে ওই গাছ থেকে এটা কিছু একটা পজেস করে, এন্ড আপু খুব উইয়ার্ড বিহেভ করে।
তো তার পরের দিন তাকে তার মামা ওখানে লোকাল ইয়েতে ছিল, উনি যশোরেই ছিলেন, সো উনি জানতেন। সো উনি একটা বাগেরহাট একটা ফেমাস পীরের কাছে ওনাকে নিয়ে যেতে চান। সো যাওয়ার পর 3 জন পুরুষ, ইভেন মানে যেহেতু আঙ্কেলটা আব্বু আম্মুর সাথে ক্লোজ ছিল, তো ওনার আব্বু আম্মুকেও বলেন যেতে ওখানে। তো আব্বু আম্মুরা যাওয়ার জন্য রাজি হয়। তো আব্বু, ইভেন ওনার বাবা, ইভেন ওনার মামা, 3 জন মিলে ওনাকে ধরাধরি করে ওনাকে নিতে পারছে না। সো ইন দ্য মিন টাইম আন্টি, ওনার মা, ওনার কাছে ওনাকে কনসোল করার জন্য, উঠানোর জন্য চেষ্টা করে। উনি ওনার মাকে এমন জোরে ঘুষি মারে, ওনার নাক দিয়ে রক্ত বের হয়, এন্ড ওনার নোজ পিনটা পড়ে যায়। আমি এভাবে একটা নর্মাল মানুষ কখনো এত ফোর্সে কিছু করতে পারবে না। আমিও চাইলে এটা, মানে উনি চাইলে এটা নর্মাল ভাবে উনি এটা করতেই পারবে না। তো ওনাকে নিয়ে যাওয়া হয়। তো যে পীরের কাছে হয়, তো উনি ওর বাসাটায় আসতে চান, ওই এরিয়াটাতে আসতে চান, এবং ওখানে উনি রিচুয়াল পারফর্ম করতে চান। সো উনি আসেন, উনি আঙ্কেলদের সাথে আসেন। তো উনি রাতে ওই রিচুয়ালটা পারফর্ম করেন। সেটা হচ্ছে রাত্রে মাঝরাতে 1:30 কি 2টা। সো প্রথম দিন আব্বু আম্মু যায়, আমি আর আমার ভাইয়া যথারীতি বাসে থাকি। আমাদেরকে আব্বু আম্মু এগুলো নিয়ে কিছু বলেও না, কিছু টেরই পেতে দেয় না। সো আমরা জানতামও না এটার ব্যাপারে। বাট ওরকম এত ছোট বয়সে ওরকম কিছু দেখার মতো, যে একজন অ্যাগ্রেসিভ, একজনকে নর্মাল একটা মানুষ এরকম অ্যাগ্রেসিভ হয়ে তার মাকে মারতে পারে, ওরকম অনেক দেখা হয়ে গেছে। সো এটার পরে মা বাবার কিছু বলে নাই আমাদেরকে। সো নেক্সটে যেটা হয়, তো সেদিন বাবা মা যায় এবং তারা 3টা জিনের সাথে কথা বলেন, এবং তাদেরকে বড় বিবি যান, মেঝো বিবিজান এবং ছোট বিবিজান বলা হতো। তারা আগ্রা থেকে এসেছিলেন। সো যে পীরটা ছিলেন ওনার উপর ভর করে, এবং ভয়েসটা যেটা পরে আমি দ্বিতীয় দিন আমি যাই এবং আমার ভাইয়াও যায়, দ্বিতীয় দিন আমরা শুনতে পাই একদম গলাটা মেয়েরও না ছেলেরও নেই, ইটস লাইক মানে পুরাই মানে ওয়ার্ল্ডলি না, পুরো অ্যাবনর্মাল। আই মিন যা নর্মাল কেউ করতে পারবে না, কেউ এরকম করে কথা বলতে পারবে একসাথে 2টা ভয়েসে মিমিক করে কথা বলা, এটা ইম্পসিবল। কেউ যদি ফানও করে, এটা পসিবল না। তো ফার্স্ট দিন যেটা হয়, তারা মাকে বলে যে তোর ছেলে মেয়ে অধীর আগ্রহে তোর অপেক্ষায় আছে, কালকে ওদের নিয়ে আসিস, এই কথা বলছে। তো বলার পর, তো এটা পাওয়ার পর তো আম্মু বুঝতে পারে, তো আম্মু পরের দিন রাতে আমাদের নিয়ে যায়। তো আমরা স্বাভাবিক ছোট ছিলাম, আম্মু খালি আমাদেরকে পর্দা করে, মানে সুন্দর করে ঘুমটা টুমটা দিয়ে আমাকে নিয়ে যায়, ভাইয়াকে নিয়ে যায়। তো রুমটা পুরো অন্ধকার থাকে, যেটা আমার এখনো মনে আছে। বাসাটা ঢুকার পর বাসাটা পুরো ঠান্ডা, মানে মনে হয় যেন পুরো শীত এসে বাসাটার ভিতর ভর করছে, অনেক ঠান্ডা। তো আমরা যাই, যে একটা অন্ধকার রুমে বসে জাস্ট ওই ফিলটাই একদম পাই না, ছেলের না মেয়ের গলা বুঝি না, কথা বলে। আমার একটা পর্যায়ে আমাদের বাসা, আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু, আমার ভাইয়া ইভেন আমাকে ফু দিয়ে দেয় এবং আমাকে ছোঁয়, আমার হাত ছোঁয়। অল আই ফেল্ট যে একটা লোমশ হাত, অনেক বড় একটা হাত, এটা নর্মাল মানুষের হাত না, অনেক লম্বা মানুষের একটা হাত, এইটুকু আমি বুঝতে পারি, আমার যতটুকু মনে আছে। এবং আম্মু আমাকে পরে বলছে, আম্মু এরকম ফিল করেছে যে একটা লম্বা হাত, এটা একটা মানুষের হাত হতেই পারে না, অনেক লোমশ ছিল, আমার মনে আছে। একটা ফু দেওয়ার পর আমার ফুটা আমার এখনো মনে আছে, ইটস লাইক আমার ভিতরটা থেকে মনে হয় যেন ফুটা আমার ভিতরে চলে যায়, এরকম একটা ফু ছিল। তো ওইটারই মধ্যে তো সব অন্ধকার ছিল, কিছু দেখতে পাই নাই। তো ওইখানে একটা ছেলে, ওই আঙ্কেলেরই একটা কাজের ছেলে ছিল, ওই কাজের ছেলেটা যেহেতু ছোট ছিল, একটু দুষ্টু ছিল। সো ওই রিচুয়ালটার মাঝখানে ছেলেটা হঠাৎ করে একটু দুষ্টামি করে। তো দুষ্টামি করার কারণে তাকে যে শাস্তিটা পেতে হয়, এটা মানে পুরা আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল। আমি অনেক ছোট ছিলাম, আমি তো ভাবিও নাই, এখনো মনে পড়লে আমি বুঝি না এটা কিভাবে সম্ভব। সেই ছেলেটাকে কোনো একটা ফোর্স বা তাদেরই কোনো ফোর্সে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। সে ছিটকে ওই রুমটায় জোরে একটা শব্দ হয়, তাকে কেউ মনে হয় ওয়ালে বাড়ি বা কিছু একটা বাড়ি খেয়েছে। সো পরে সব রিচুয়াল শেষ হওয়ার পর, সবকিছু ঠিক হওয়ার পর, রুমের লাইট টাইট জ্বালানোর পর, সব চলে যাওয়ার পর তাকে আমরা দেখতে পাই রুমে এক কোনায় পড়ে আছে। এন্ড সে বলে যে আমাকে কে জানে আছাড় দিছে। এন্ড যে সিনটা ছিল রুমে লাইট জ্বালানোর পরে, রুমের ঘড়ি পড়ে গেছে, এন্ড একটা ফ্যানের ব্লেড বেঁকে ছিল, লিটারালি ফ্যানের ব্লেডটা বেঁকানো ছিল, স্ট্রেইট একটা ব্লেড বেঁকানো ছিল। এন্ড ছেলেটা বলতেছিল যে সে নাকি কোনো একটা অন্ধকার জায়গায় ছিল, একটা গুহার মতো একটা অন্ধকার জায়গায়। এন্ড সে এর মাঝখানে কি হয়েছে সে কিছুই জানে না এবং কিছুই বলতে পারে না। সো লিসনার্স, এটাই ছিল আমার লাস্ট স্টোরি। ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া ফর গিভিং মি দ্য ফ্লো। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে, তার কাছ থেকে ছোট অভিজ্ঞতা শোনানোর জন্য। এবং আরো একবার আপনি আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করবেন, এবং আমাদের হাতে সময় একেবারেই কম। আচ্ছা, শুরু করি আপনার ঘটনাটি। হ্যালো লিসনার্স, আমি লিজা আজমপুর থেকে।
তো এই যে এবার যে ঘটনাটা আমি বলবো এটা হচ্ছে আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা 2004-এর একটা ঘটনা। তো আমার আপু ঢাকাতে থাকতেন তখন, আর এরকম রোজার সময় সে আর কি রোজার ঈদ করার জন্য আমাদের সঙ্গে বাড়িতে যাচ্ছিলেন। তো বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথে যে পথটুকু, এখানে আব্বু ওকে বাইকে করে আনতে যায়। তো আসার পথে একটা মানে ওই রুটে একটা বট গাছ ছিল, যে গাছটাতে এই যে হিন্দুরা মনসা পুজো করতো ওখানে। তো ওখানে গাছটা বেশ ভয়ঙ্করই ছিল, অনেকে ভয় টয় পেত। তো ওখান থেকে কোনো একটা কিছু ওকে আর কি একটা দৃষ্টি দেয়, পজেস্ট করে এরকম কিছু। তো বাড়িতে আসার পর থেকে ও একটু উইয়ার্ড, একটু অ্যাবনর্মাল বিহেভ করতেছিল। যেহেতু আমি ওর সাথে এক রুমে থাকতাম, আমি মানে খুব ভালোভাবে বুঝতে পারতেছিলাম যে খুব চুপ করে আছে, হঠাৎ কাঁদতেছে, হাসতেছে, এরকম কিছু একটা ব্যাপার। তো ও বাড়িতে আসার পর থেকেই যেটা হতো যে আমরা যখন সেহরি করার জন্য উঠতাম, তো ছাদের উপরে ঠিক শিল পাটায় বাটাবাটি করলে কোনো কিছু যেমন একটা শব্দ হয় বেশ জোরে জোরে, এরকম শব্দ হইতে থাকে। তো 2-3 দিন এই শব্দটা আমরা সবাই শুনতে পাই, আব্বু আম্মু আমার দাদি ছিলেন, সবাই শুনতে পাইতাম। তো একদিন মানে এতটা অসহ্য হয়ে যাচ্ছিল যে আব্বু চিন্তা করেন যে ছাদে যে দেখবেন আসলে ঘটনাটা কি, কারা এরকম করতেছে। আর এমনিতে প্রতিদিন শব্দটা শোনার পরে যখন সকালবেলা ছাদে যাওয়া হইতো, সেখানে কোনো কিছু, কোনো চিহ্ন, কোনো কিছুই দেখা যাইতো না, ফ্রেশ ছাদ। তো ওই দিন যখন আব্বু মাঝ সিঁড়ি পর্যন্ত উঠে যায়, তো যে কোনো কারণে আম্মু আমি ভয় পেয়ে আব্বুকে আবার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসি যে যাওয়ার দরকার নাই। তো এরপরে আপুর সাথে এরকম অনেক ঘটনাই ঘটে। তো তারপরে যখন আমরা ওই আমার সেই খালার কাছ থেকে তাকে মানে জানতে চাই বিষয়টা আসলে কি ঘটতেছে আমাদের বাড়িতে বা কি হচ্ছে, তখন খালা বলে যে ওখান থেকে আপুকে পজেস্ট করছে ওই বটগাছ থেকে, এবং এটা আপুর কোনো একটা ক্ষতি করতে চায়। তো ওই দিন যদি আমার আব্বু আর কি ছাদে উঠতেন, তো ওদের আসলে ইন্টেনশন ছিল যে আব্বুকে মেরে ফেলার বা ছাদ থেকে ফেলে দেওয়ার, এরকম কিছু একটা। সো আমরা লাকি যে ওই সময় আর কি আব্বু উঠতে দেওয়া হয়নি। তো এটাই ছিল আমার আপুর সাথে ঘটে যাওয়া। অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি দেখতে পাচ্ছি যে অনেকে SMS করছেন, এবং সেলিম রেজা আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন মনসুর খান, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাহাত জিঞ্জিরা থেকে, এবং ভূত এফএম তার কাছে কঠিন ভয়ঙ্কর লাগছে এখন।